হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে। আসসালামু আলাইকুম। কোশ্চেন এন্ড বক্সটা ভরবা না, সালাম কালাম দিয়া কোশ্চেন বক্সটা ভরো না। যা কিছু বলবা চ্যাটে লেখো, সালাম টালাম দিয়া কোশ্চেন বক্সটা ভরে ফেলাও না। সালাম দিচ্ছ সবাই, ওয়ালাইকুম সালাম। শুরুতেই কিছু কথা বলি। প্রথমত হচ্ছে আমাদের অনলাইন অনেকে নতুন আছো, নতুন ভর্তি হইছো, বইপত্র পাও নাই। তো এবং অনেকে বুঝেও না আমাদের অনলাইন ক্লাসের ৩টা টুলস, একটা হচ্ছে জুম, টেলিগ্রাম আর হচ্ছে ফেসবুক গ্রুপ। এই ৩টার কোনটা কি ধরনের কাজ এটা অবশ্যই জেনে নেবা। ধরো তুমি টেলিগ্রামে এড হইলা, টেলিগ্রামে সবাই এড হবা। টেলিগ্রামে এড হওয়ার পর সাথে, সাথে দেখবা আপ টু বটম ওইটার মধ্যে কি আছে, কি আছে না আছে সব জিনিস তুমি দেখবা। রুটিন আছে কিনা, পিডিএফ এর বইগুলা কিভাবে দাগানো দাগানো বই আছে কিনা সব জিনিস দেখবা। অনেকে কোশ্চেন করে ভাই ফোন দাও, তারপরে হচ্ছে আমাদেরকে মেসেজ দাও যে ভাই টেলিগ্রামে কোনো ক্লাস হইতেছে না। হ্যাঁ, অদ্ভুত টাইপের প্রশ্ন। টেলিগ্রামে সে ক্লাস খুঁজে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন করে। তো এড হওয়ার পর তোমাদের কাজ হচ্ছে ওই গ্রুপে, ওই টেলিগ্রামে ওইখানে কি আছে না আছে সব জিনিস দেখবা। একটু ঘাটবা, ঘাটলেই বুঝতে পারবা। অনলাইন তো সবার কাছে নতুন মনে হইতে পারে, বিষয়গুলো আস্তে, আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো দাগানো বই অলরেডি দেয়া আছে টেলিগ্রামে। আজকে যতটুকু ক্লাস হবে ততটুকু দাগানো বই। হ্যাঁ? তারপরে হচ্ছে আ ডাইজেস্ট, গাইড, কোয়েশ্চেন ব্যাংক সবগুলাই এই অংশে আজকের ক্লাসের অংশে সব দাগানো বই। তুমি পিডিএফ টেলিগ্রামে পাবা। ক্লাস শেষে এই স্লাইড গুলোও পাবা। যারা গ্রুপে এড হইছো, গ্রুপে পুরাতন যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলা দেয়া আছে, সেখান থেকে দেখে নিবা। আর এই ক্লাসটা দেওয়া হবে, তবে লাইভ ক্লাসে লাইভ করবা। আর কোয়েশ্চেন অ্যান্সার বক্সটা তোমরা প্লিজ ভইরো না। যেই সমস্যা থাকবে সেই সমস্যাটা কোয়েশ্চেন বক্সে লিখবা। রেসপন্সটা চ্যাটে লিখবা। আর সলভ ক্লাসের ব্যাপারে অনেকেই গতকাল সলভ ক্লাস করছো, লাইভ কোয়েশ্চেন করছো, অ্যান্সার পাও নাই। আমাদের বিষয়টা হচ্ছে তোমাদের যখন ২ টা ক্লাস শেষ হয়ে যাবে তখন আমরা প্রবলেম বক্স দিব তোমাদের ফেসবুক গ্রুপে। তোমাদের ফেসবুক গ্রুপে আমরা আমাদের প্রবলেম বক্স দিব এই জেড 7 এর উপর। তখন তোমরা যত প্রশ্ন আছে ওইখানে করবা আগেই, সলভ ক্লাসের আগে। এবং ওই কোয়েশ্চেন নিয়ে, ওই তোমাদের প্রবলেম নিয়ে আমরা সলভ ক্লাস যেদিন সেদিন আমরা একটা সলভ ক্লাস নিব। বিষয়টা হচ্ছে এরকম। লাইভ লাইভ কোয়েশ্চেন করবা, লাইভ অ্যান্সার দেওয়ার মতো হাজার, হাজার স্টুডেন্ট তোমরা মানে ক্লাস করবা। মানে এত সময় হয়ে উঠবে না। তো তাই মেক সিউর করবা সলভ ক্লাসের আগের দিন রাতে দেখবা তোমার যে প্রবলেম বক্স আছে বক্সটা সেই প্রবলেম বক্সের মধ্যে তুমি তোমার প্রবলেম গুলো লিখবা। এবং এখনো যাদের নামের আগে কোচিং কোড নাই তারা কোচিং কোড দিবা। কিভাবে দিতে হয় ফোন দিবা অথবা ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। না বুঝলে শাখায় ফোন দিবা। আর হচ্ছে যারা বলতেছো নতুন ভর্তি হইছো অনেকেই গ্রুপে এড হও নাই, সবাইকে এড করা হবে ভাইয়া। লাইভ ভাইয়া লাইভ ক্লাসের রেকর্ডিং কোথায় পাবো? লাইভ ক্লাসের রেকর্ডিং তোমাদের গ্রুপে দেওয়া হবে। জি ভাইয়া, আমি শুরু করতে পারি? জি ভাই, শুরু করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি রেটিনার আজকের অনলাইন ক্লাসে। আমাদের আজকের টপিক মানব শারীর তত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ।
মানব শারীরতত্ত্ব সমন্বয় নিয়ন্ত্রণ অর্থাৎ প্রাণীবিজ্ঞানের ৮ম চ্যাপ্টার যেটি রয়েছে, এটি প্রাণীবিজ্ঞানের সবগুলো চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে তোমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাও, তোমরা দেখবে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণত ৩টা, ৪টা অথবা কখনো কখনো 5টা প্রশ্ন হয়। পুরো প্রাণীবিজ্ঞানের অন্য কোনো চ্যাপ্টার থেকে সাধারণত এত বেশি প্রশ্ন হয় না। এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং এই এত ছোট চ্যাপ্টার থেকে এতগুলো প্রশ্ন হয়, যার কারণে এই চ্যাপ্টারটা খুব গুরুত্ব দিয়ে পড়লে মোটামুটি 3 or 4 মার্কস একদম শিওরলি পাওয়া যায়। তো এই কারণে আমরা খুব গুরুত্ব দিয়ে আজকের চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব বোঝানোর। চ্যাট বক্সটা যদিও সবসময় ওপেন থাকবে, কিন্তু সবসময় আমি কোশ্চেনের সুযোগ দিচ্ছি না। আমি মাঝে মধ্যে নিজে থেকেই কোশ্চেন আস্ক করব, তোমরা কোশ্চেন তখন দেবে, আমি চ্যাট বক্সে কোশ্চেন পেলে হয়তো অ্যান্সার করব। চ্যাট বক্সে অপ্রয়োজনীয় কোনো কথা লিখবে না আশা করছি, এবং সেই সাথে আজকের ক্লাসের সাথে প্রাসঙ্গিক না এমন কোনো প্রশ্ন আশা করি কেউ করবে না। তো যাই হোক, আমরা আমাদের আজকের লেকচার শুরু করছি। আমাদের আজকের লেকচারের বিষয় কিছুক্ষণ আগে আমি বলেছি, মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ। আমরা মূল লেকচারে ঢোকার আগে সমন্বয় শব্দটা সম্পর্কে কিছুটা বিশ্লেষণ করে যাই। সমন্বয় শব্দটার অর্থ আসলে কি? অনেকটা দাঁত ভাঙা একটা শব্দ। এই দাঁত ভাঙা শব্দটার অর্থ হলো একাধিক সদস্যের মধ্যে যোগসূত্র স্থাপন করা। সহজ কথায় বলতে গেলে, যে কোনো একটা কাজ সম্পাদন করতে যদি একই সাথে অনেক জনের প্রয়োজন পড়ে, তাহলে প্রত্যেকের কাজের মধ্যে একটা নির্দিষ্ট যোগসূত্র স্থাপন করে কাজটা সুচারুরূপে সম্পন্ন করার নামই হলো সমন্বয়। তো এই সমন্বয় মানব শারীরতত্ত্বে অর্থাৎ আমাদের শরীরে কিভাবে ঘটে? আমরা সবাই জানি যে আমাদের শরীরে অসংখ্য সিস্টেম অথবা তন্ত্র আছে। রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, পেশি তন্ত্র, এই ধরনের অসংখ্য তন্ত্র আছে। এই প্রত্যেকটা তন্ত্র প্রত্যেকে আলাদা আলাদা কাজ করে, কিন্তু যে কোনো সময় একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদেরকে একই সাথে একাধিক তন্ত্র ব্যবহার করতে হয়। কোন তন্ত্র কতটুকু কাজ করবে, কতটুকু ব্যবহৃত হবে, এই পরিমাণ নির্ধারণের মাধ্যমে কাজটা সুচারুরূপে সম্পন্ন করাই হলো মানব শারীরতত্ত্বের সমন্বয়। আমরা যদি একটু ছোট করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, দেখো এখানে খুব সুন্দর একটা গল্প আছে। ছবিটা নিজেই একটা জীবন্ত গল্প। ধরো কোনো একজন বুড়ো দাদু সুন্দরবনে বেড়াতে গিয়েছেন। বেড়াতে গিয়ে দাদু বনের অনেক গভীরে চলে গেছেন। গভীরে যেতে 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 একসময় হঠাৎ বাঘের দেখা পেয়ে গেলেন। তো বাঘের দেখা পেয়ে যাওয়া মাত্র স্বাভাবিকভাবেই দাদু বাঘের হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করলেন। এখন দৌড়ানোর জন্য দাদুর শরীরের অন্তত 4-5টি তন্ত্রকে একসাথে কাজ করতে হচ্ছে। কিভাবে? খুবই স্বাভাবিক, দাদু যেহেতু দৌড়াচ্ছেন, দৌড়ানোর জন্য দাদুর পেশিতন্ত্র ব্যবহার করতে হচ্ছে। একই সাথে পেশিতন্ত্রে রক্ত সংবহন তন্ত্র বাড়িয়ে দিতে হচ্ছে, কারণ পেশিতন্ত্র বেশি বেশি কাজ করছে। এই রক্ত সংবহন বাড়িয়ে দেওয়ার জন্য রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ হার্ট এবং ব্লাড ভেসেলস, এগুলো বেশি বেশি কাজ করছে। আবার বেশি বেশি অক্সিজেন সরবরাহ করার জন্য শ্বসনতন্ত্র বেশি বেশি শ্বাসক্রিয়া চালাচ্ছে। অর্থাৎ আমরা যদি খুব সিম্পলি দেখতে চাই, তাহলে একই সাথে দাদুকে 3টা তন্ত্র ব্যবহার করতে হচ্ছে। পেশিতন্ত্রের মাধ্যমে পেশি সঞ্চারণ করতে হচ্ছে, রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে যথাযথ পরিমাণে রক্ত সংবহন করতে হচ্ছে, এবং শ্বসনতন্ত্রের মাধ্যমে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে। এর মধ্যে কোনো একটা তন্ত্র যদি কাজ করতে সামান্য পরিমাণও ব্যর্থ হতো, তাহলে কিন্তু দাদু দৌড়াতে পারতেন না, বাঘের হাত থেকে বাঁচতেও পারতেন না। তো এই যে দাদু বাঘের হাত থেকে বাঁচার জন্য 3টা তন্ত্র একসাথে ব্যবহার করলেন, এই 3টা তন্ত্র তো একজন আরেকজনের সাথে কানেক্টেড না, তারা নিজেরা তো আর নিজেদের প্রয়োজন বোঝে না। এই 3টা তন্ত্র কোনটা কতটুকু ব্যবহৃত হবে, কতটুকু ব্যবহৃত হলে দাদু যথেষ্ট পরিমাণ দৌড়াতে পারবেন, এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করার নামই হলো সমন্বয়। এবং এই সমন্বয়ের জন্য আমাদের শরীরে 2টা বিশেষ তন্ত্র রয়েছে। কি কি সেই তন্ত্র? সেই তন্ত্র জানার আগে আমাদেরকে সমন্বয় জানতে হবে, যে সমন্বয় আসলে আমাদের শরীরে কত ধরনের হতে পারে। আমাদের শরীরে সমন্বয়কে বেসিক্যালি আমরা 2 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ভৌত সমন্বয় এবং নাম্বার 2 রাসায়নিক সমন্বয়। ভৌত সমন্বয় মানে হলো যেটা ভৌত পদ্ধতিতে অর্থাৎ ইলেকট্রিক্যাল পদ্ধতিতে সম্পাদিত হবে। অন্যদিকে রাসায়নিক সমন্বয়, এটা রাসায়নিক পদ্ধতিতে অর্থাৎ রাসায়নিক পদার্থের মাধ্যমে সংঘটিত হবে।
ভৌত সমন্বয় তন্ত্র হিসেবে যে তন্ত্রটি ব্যবহৃত হয় সেটার নাম স্নায়ুতন্ত্র, আমরা সবাই জানি। অন্যদিকে রাসায়নিক সমন্বয় তন্ত্র হিসেবে যে তন্ত্র ব্যবহৃত হয় সেটাকে বাংলাতে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, ইংরেজিতে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম, যেটা আমাদের আগামী দিনের লেকচার টপিক। আজকে আমরা প্রধানত ভৌত সমন্বয় তন্ত্র অর্থাৎ স্নায়ুতন্ত্র সম্পর্কে জানার চেষ্টা করব। ভৌত সমন্বয় তন্ত্র অর্থাৎ স্নায়ুতন্ত্র প্রধানত যে ধরনের কোষ নিয়ে তৈরি হয় সেই কোষের নাম হলো নিউরন। তাহলে নিউরনের পরিচয় আমরা যদি এক কথায় বলতে চাই, নিউরন বেসিক্যালি একটা স্পেশালাইজড কোষ যেটা স্নায়ু উদ্দীপনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়। আমরা ছোটবেলা থেকেই অনেক ধরনের কোষ চিনি, স্পেশালি আমরা যখন ক্লাস 6-7 প্রথম কোষ এঁকেছিলাম, আমার যতটুকু মনে আছে সেটা একটা গোল্লা আকৃতির কোষ ছিল। সেই গোল্লা আকৃতির কোষের মাঝখানে একটা গোল্লা আকৃতির নিউক্লিয়াস ছিল এবং তার চারপাশ জুড়ে বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু, কখনো মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রোজোম ইত্যাদি অনেক কিছু থাকতো। কিন্তু এই কোষটা দেখতে আমাদের সেই ক্লাস 6-7 কোষের মতো না, এই কোষটা কিছুটা স্পেশাল। কেন স্পেশাল? কারণ এখানে কোষের মূল দেহের বাইরেও আরো কিছু অতিরিক্ত অংশ রয়েছে। সুতরাং আমরা এখন একটা নিউরনের গঠন দেখবো। একটা নিউরন প্রধানত দুইটি আলাদা আলাদা অংশ নিয়ে তৈরি হয়। নাম্বার 1, নিউরনের কোষের মূল দেহ যেটাকে বলা হয় সেল বডি। এখানে কোষের প্রয়োজনীয় প্রধান উপাদানগুলো থাকবে এবং তার সাথে এই সেল বডির বাইরে অতিরিক্ত যে অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হবে নিউরাইট অথবা প্রলম্বিত অংশ। এই নিউরাইট গুলো আকারের ভিত্তিতে এবং কাজের ভিত্তিতে আবার দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করা যায়। কিছু কিছু নিউরাইট আকারে বেশ ছোট হয়, এদেরকে বলা হয় ডেনড্রাইট, এবং একটা নিউরাইট আকারে অনেক লম্বা হতে পারে, এটাকে বলা হয় অ্যাক্সন। সুতরাং সামগ্রিকভাবে আমরা যদি একটা নিউরনের গঠন সম্পর্কে বলি, সেখানে প্রধানত তিনটি অংশ থাকবে। নাম্বার 1 সেল বডি, নাম্বার 2 ডেনড্রাইট অ্যান্ড নাম্বার 3 অ্যাক্সন। প্রথমে আসি সেল বডিতে। সেল বডিটা খুব বেশি আলাদা কিছু না, অন্যান্য কোষের মতোই। এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে কোষের প্রয়োজনীয় সব অঙ্গাণু অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, গোলগি বডিজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবকিছুই আছে। শুধু একটাই ব্যতিক্রম, সেটা হলো এখানে কোনো ধরনের সেন্ট্রোজোম অর্থাৎ সেন্ট্রিওল থাকে না। আমরা সবাই জানি যে সেন্ট্রিওল অথবা সেন্ট্রোজোম কোষের বিভাজনে কাজ করে। যেহেতু নিউরনের সেল বডিতে কোনো ধরনের সেন্ট্রিওল অথবা সেন্ট্রোজোম থাকে না, সুতরাং খুবই 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 গুরুত্বপূর্ণভাবে নিউরনের কোনো ধরনের কোষ বিভাজন হয় না। আমি আবারও বলছি, নিউরনের কোনো ধরনের কোষ বিভাজন হয় না। অর্থাৎ জন্ম থেকে আমরা যতগুলো নিউরন পেয়েছিলাম, এখন আমাদের শরীরে নিউরনের সংখ্যা তার চেয়ে কম হতে পারে, কিন্তু একটাও বেশি নয়। এবারে আমরা আসছি ডেনড্রাইট এবং অ্যাক্সনের বর্ণনাতে। ডেনড্রাইট এবং অ্যাক্সন দেখেই তোমরা কিছু জিনিস বুঝতে পেরেছো। তারপরেও আমি বলছি, এগুলো খুবই সাধারণ তথ্য। ডেনড্রাইট আকারে ছোট, অ্যাক্সন আকারে বড়। ডেনড্রাইট সংখ্যায় অনেকগুলো, অ্যাক্সন আকারে মাত্র অ্যাক্সন সংখ্যায় মাত্র একটি। ডেনড্রাইট শাখা প্রশাখা যুক্ত, কিন্তু অ্যাক্সন শাখা প্রশাখা বিহীন। এই তথ্যগুলো তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। আরেকটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ডেনড্রাইটের চারপাশে যদিও কোনো অতিরিক্ত আবরণী থাকে না, কিন্তু অ্যাক্সনের চারপাশে অতিরিক্ত একটা আবরণী দেখতে পাওয়া যায়, যে আবরণীটাকে মায়োলিন আবরণী বলা হয়। এখানে হলুদাভ কালারের একটা আবরণী তোমরা দেখতে পাচ্ছ, এই আবরণীটাকে আমরা বলি মায়োলিন আবরণী, যেটা শুধুমাত্র অ্যাক্সনের চারপাশে থাকে, ডেনড্রাইটের চারপাশে থাকে না। যদিও এখানে আমি বর্ণনা সুবিধার্থে হলুদ দেখিয়েছি, মায়োলিন আবরণীর প্রকৃত বর্ণ হচ্ছে সাদা। আমি আবারও বলছি, মায়োলিন আবরণীর প্রকৃত বর্ণ সাদা, কারণ এটা বিভিন্ন ধরনের চর্বি জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। এবং খুবই মজার তথ্য হলো, মায়োলিন আবরণীটা যেহেতু দেখতে সাদা, অ্যাক্সনও দেখতে সাদা হয়, এবং যেখানেই মায়োলিন আবরণী যুক্ত অ্যাক্সন পাওয়া যায় সেই জায়গাগুলোই দেখতে সাদা হবে। এই তথ্যটা বিশেষভাবে মনে রাখার জন্য বলছি, আমাদের লেকচারের পরবর্তী অংশে এটা প্রয়োজন পড়বে। আর একটা ব্যাপার একটু গভীরভাবে খেয়াল করো, দেখো মায়োলিন আবরণী কিছু দূর পর পর দেখা যাচ্ছে। অর্থাৎ অ্যাক্সনের মাঝে মাঝেই কিছু অনাবৃত জায়গা রয়েছে, এখানে কোনো মায়োলিন আবরণী নেই। অ্যাক্সনের যে জায়গাগুলোতে কোনো মায়োলিন আবরণী পাওয়া যায় না, সেটাকে নোড অফ রেনভিয়ার অথবা রেনভিয়ারের পর্ব বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, অ্যাক্সনের যে জায়গাতে কোনো মায়োলিন আবরণী নেই, সেই জায়গাটাকে নোড অফ রেনভিয়ার অথবা রেনভিয়ারের পর্ব বলা হয়ে থাকে। এই ছিল আমাদের নিউরনের বর্ণনা। নিউরনের কাজ কি সেটা সবাই জানো, আমাদের আজকের পড়াই নিউরন নিয়ে। সুতরাং নিউরনের বেসিক কাজ হলো স্নায়ু উদ্দীপনা অথবা আমাদের শরীরের বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করা। এই নিউরন দেখতে কত ধরনের হতে পারে? আমরা যদি দেখার দিক থেকে বিবেচনা করি, তাহলে নিউরনগুলো 5 ধরনের হতে পারে। কি কি সেই 5 ধরন? বইতে দেখো খুব সুন্দর করে বলা আছে যে প্রান্ত অর্থাৎ অ্যাক্সন এবং ডেনড্রাইটের উপর ভিত্তি করে নিউরনগুলো টোটাল 5 প্রকার। নাম্বার 1 অ্যাপোলার অর্থাৎ মেরুবিহীন, অর্থাৎ এখানে কোনো
আলাদা মেরু খুঁজে পাওয়া যাবে না। তোমরা প্রথম ছবিটা দেখতে পাচ্ছ আশা করি। দ্বিতীয়ত ইউনিপোলার অথবা এক মেরুযুক্ত, যেখানে একদিকে একটাই প্রান্ত খুঁজে পাওয়া যাবে। তৃতীয়ত বাইপোলার অথবা দুই মেরুযুক্ত, দুই পাশে দুইটা প্রান্ত দেখতে পাওয়া যাচ্ছে। মাল্টিপোলার অথবা অনেকগুলো প্রান্তযুক্ত, বহু মেরুযুক্ত। এবং সবশেষে সিউডো ইউনিপোলার, মানে দেখতে মনে হয় এক মেরুযুক্ত কিন্তু প্রকৃতপক্ষে দুই মেরুযুক্ত। তো এরকম সব মিলিয়ে নিউরনের টোটাল 5 প্রকার রয়েছে। আমি নামগুলো আবারও বলছি: অ্যাপোলার অর্থাৎ মেরুবিহীন, ইউনিপোলার অর্থাৎ এক মেরুযুক্ত, বাইপোলার অর্থাৎ দ্বিমেরুযুক্ত, মাল্টিপোলার অর্থাৎ বহু মেরুযুক্ত, সিউডো ইউনিপোলার অর্থাৎ ছদ্ম এক মেরুযুক্ত। পড়বো কি এখান থেকে? পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উদাহরণ, এবং উদাহরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বাইপোলার নিউরনের উদাহরণ। বাইপোলার নিউরনের উদাহরণ মনে রাখাটা খুবই সহজ। আমাদের যে বেসিক তিনটা ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান এবং নাক, এই চোখ, কান এবং নাকের যে সংবেদী অংশ, সেখানে সাধারণত বাইপোলার নিউরন পাওয়া যায়। তোমরা উদাহরণ দেখলেই বুঝতে পারছো, চোখের রেটিনা, কানের সংবেদী অংশ অর্থাৎ কক্লিয়া এবং নাকের সংবেদী অংশে বাইপোলার নিউরন পাওয়া যায়। এছাড়াও মেরুবিহীন নিউরন এবং বহুমেরুযুক্ত নিউরনের উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো নেমোনিক দেয়া আছে। মেরুবিহীন নিউরনের নেমোনিকটা হলো সেরা অর্থাৎ সেরেব্রাম অ্যান্ড রেটিনা। বহু মেরুযুক্ত উদাহরণ হলো মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড, দ্যাট ইজ মশা। আমরা এবারে চলে যাব অন্য এক ধরনের বিশেষ কোষে। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে স্নায়ুতন্ত্র প্রধানত তৈরি হবে নিউরন দিয়ে। তবে এখানে নিউরন ছাড়াও আরো বেশ কিছু স্পেশাল কোষ পাওয়া যাবে, যে কোষগুলো সাধারণত কোনো স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না, তবে এগুলো নিউরনকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। আমরা এর আগে কানেকটিভ টিস্যু সম্পর্কে পড়েছি। বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু রয়েছে। রক্ত এক ধরনের কানেকটিভ টিস্যু, অস্থি, তরুণাস্থি এগুলো কানেকটিভ টিস্যু। ঠিক একইভাবে নিউরোগ্লিয়াও এক ধরনের কানেকটিভ টিস্যু অর্থাৎ যোজক কলা। এবং কাজ সম্পর্কে আগেই বলেছি, এরা স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না, কিন্তু নিউরনকে বিভিন্নভাবে সাপোর্ট অর্থাৎ সাহায্য সহযোগিতা করে থাকে। নিউরোগ্লিয়া গুলো কাজের উপর ভিত্তি করে আমরা চারটে আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 অ্যাস্ট্রোসাইট, নাম্বার 2 অলিগোডেন্ড্রোসাইট, নাম্বার 3 মাইক্রোগ্লিয়া, নাম্বার 4 এপেন্ডাইমা। কে কি কাজ করে? প্রথমে আমরা আসি অ্যাস্ট্রোসাইটে। অ্যাস্ট্রোসাইটের কাজ হলো নিউরনকে পুষ্টি দেয়া। যদিও নিউরন সরাসরি রক্ত থেকেই পুষ্টি পাবে, তবে অ্যাস্ট্রোসাইট রক্ত থেকে পুষ্টি গ্রহণ করতে নিউরনকে সাহায্য করে থাকে। আমি আবারও বলছি, অ্যাস্ট্রোসাইটের প্রধান কাজ হলো নিউরনকে পুষ্টি সাধন করা। নাম্বার 2 আমরা আসি অলিগোডেন্ড্রোসাইটে। কিছুক্ষণ আগে আমরা মায়েলিন আবরণী সম্পর্কে জেনেছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে মায়েলিন আবরণী তৈরি করার জন্য যে কোষটি নিয়োজিত থাকবে তার নাম হবে অলিগোডেন্ড্রোসাইটস। নাম্বার 3, এবারে আমরা আসছি মাইক্রোগ্লিয়াতে। মাইক্রোগ্লিয়া, যদিও নামটা মাইক্রো, কিন্তু এটা অনেক বড় একটা কাজ করে। সেটা হলো এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে ম্যাক্রোফেজের ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ এরা ফ্যাগোসাইটোসিস বা জীবাণু ভক্ষণের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রতিরক্ষা প্রদান করে। এবং সবশেষে নাম্বার 4 এপেন্ডাইমা। এপেন্ডাইমার কাজ হলো মস্তিষ্ক অথবা সুষুম্না কাণ্ড অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভেতরে বিভিন্ন ধরনের তরল পদার্থ ক্ষরণ করা। আমি আরেকবার এক শব্দে কাজগুলো বলছি। অ্যাস্ট্রোসাইটের কাজ পুষ্টি, অলিগোডেন্ড্রোসাইট মায়েলিন আবরণী, মাইক্রোগ্লিয়া ফ্যাগোসাইটোসিস এবং এপেন্ডাইমা তরল পদার্থ ক্ষরণ করা। এই মুহূর্তে আমি একটা কোশ্চেন থ্রো করছি, পোল থেকে থ্রো করব না, আমি সরাসরি মুখে বলবো, চ্যাট বক্সে অ্যান্সার করতে হবে। প্রশ্নটি হলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ম্যাক্রোফেজের নাম কি? অ্যান্সার করার জন্য চ্যাট বক্সে আধা মিনিট সময় পাচ্ছ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ম্যাক্রোফেজ এর নাম কি? অনেকেই উত্তর দিয়েছে এবং সবগুলো উত্তর সঠিক। সঠিক উত্তর মাইক্রোগ্লিয়া। আমরা এর আগেও জেনেছি ম্যাক্রোফেজ বিভিন্ন জায়গাতে পাওয়া যায় এবং এক এক জায়গায় এক এক নাম হয়। যেমন লিভারের ক্ষেত্রে এটাকে কাফফার কোষ বলা হয়, ফুসফুসের ক্ষেত্রে এটাকে অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলা হয়। ঠিক একইভাবে মস্তিষ্কের ক্ষেত্রে যে ম্যাক্রোফেজ গুলো বিদ্যমান থাকবে তাদেরকে বলা হবে মাইক্রোগ্লিয়া। তো যাই হোক, আমরা নিউরোগ্লিয়া দেখলাম, আমরা আবারও নিউরনে ফিরে যাচ্ছি। আমরা এবার একটা স্পেশাল টপিক পড়ব যার নাম হলো সিন্যাপস। সিন্যাপস ব্যাপারটা আসলে কি? সিন্যাপসের সহজ বাংলা আমি যদি করি, এটা হবে সংযোগ। সিন্যাপসটা আসলে কি? পাশাপাশি দুইটা নিউরনের মধ্যে সংযোগটাই হলো সিন্যাপস। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের স্নায়ুতন্ত্র অসংখ্য নিউরন নিয়ে তৈরি হয়। এই অসংখ্য নিউরনের প্রত্যেকটির সাথে পরস্পর সংযুক্ত।
কোনো একটা নিউরন সিঙ্গেল আমাদের বডিতে এরকম নাই যেটা অন্যান্য নিউরন থেকে বিচ্ছিন্ন একা একা অবস্থান করে। সবগুলো নিউরনই পরস্পরের সাথে সংযুক্ত, এবং তারা সংযোগের জন্য যে ছোট্ট জায়গাটি বেছে নেয় সেই জায়গাটিকে বলা হয় সিন্যাপস। একটা সিন্যাপসে যদি খুব ভালো করে লক্ষ্য করো, তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দুইটা নিউরনের প্রয়োজন পড়বে, যে দুইটা নিউরনের মধ্যে সংযোগ সাধিত হবে। সংযোগটা কেন সাধিত হচ্ছে সেটাও খুব ভালো করেই তোমরা বুঝতে পারছো। একটা নিউরন অন্য নিউরনে যেহেতু স্নায়ু উদ্দীপনা পরিবহন করবে, এই স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে অন্য নিউরনে যাওয়ার জন্যই সিন্যাপসের প্রয়োজন পড়ছে। তো স্নায়ু উদ্দীপনা যে নিউরন থেকে চলা শুরু করবে সেই নিউরনটাকে আমরা বলছি প্রিসিন্যাপটিক নিউরন। অর্থাৎ সহজ কথায়, সিন্যাপসের আগে যে নিউরন থাকবে সেটার নাম হবে প্রিসিন্যাপটিক নিউরন, এবং স্নায়ু উদ্দীপনা পরবর্তীতে যে নিউরনে পৌঁছাবে অর্থাৎ সিন্যাপসের পরবর্তী নিউরনটিকে আমরা বলবো পোস্ট সিন্যাপটিক নিউরন। তাহলে প্রিসিন্যাপটিক নিউরন অ্যান্ড পোস্ট সিন্যাপটিক নিউরন, তার সাথে এখানে মাঝখানে খুবই সূক্ষ্ম একটা ফাঁকা জায়গা আছে। তোমরা কেউ দেখতে পাচ্ছ, কেউ হয়তো দেখতেই পাচ্ছ না, এত ছোট ফাঁকা জায়গা। ওপরের ছবিটা দেখো, এখানে খুব সুন্দর বোঝা যাচ্ছে ওপরে একটা প্রিসিন্যাপটিক নিউরন, নিচে পোস্ট সিন্যাপটিক নিউরন, এবং মাঝখানে খুব সরু একটা ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জায়গাটাকে বলা হয় সিন্যাপটিক ক্লেফট। সিন্যাপটিক ক্লেফট আমাদের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ, এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্ভবত 3বার অথবা 4বার সিন্যাপটিক ক্লেফটের দৈর্ঘ্যটা প্রশ্ন হয়েছে। সবারই জানতে খুব ইচ্ছা করছে। সিন্যাপটিক ক্লেফটের দৈর্ঘ্য 20 থেকে 30 ন্যানোমিটার। আমি আবারও বলছি, সিন্যাপটিক ক্লেফটের দৈর্ঘ্য 20 থেকে 30 ন্যানোমিটার। তাহলে সামগ্রিকভাবে আমরা একটা সিন্যাপসকে আবারও যদি সামারাইজ করি, একটা সিন্যাপসে প্রধানত 3টা অংশ থাকবে। একটা প্রি সিন্যাপটিক নিউরন, একটা সিন্যাপটিক ক্লেফট যার দৈর্ঘ্য 20 থেকে 30 ন্যানোমিটার, এবং সবশেষে একটা পোস্ট সিন্যাপটিক নিউরন। এখানে প্রি সিন্যাপটিক নিউরনের ভেতরে কিছু অতিরিক্ত অংশ তোমরা লক্ষ্য করছো। এই অতিরিক্ত অংশগুলো আসলে কি? ভেতরে মনে হচ্ছে নীল নীল চিনির দানা, চারপাশ জুড়ে একটা থলে, এগুলো আসলে কি? এই থলেটার নাম হলো সিন্যাপটিক ভেসিকল। এটা একটা কোষাঙ্গাণু। ভেসিকল নামটা তোমরা আগেও শুনেছো। প্রিসিন্যাপটিক নিউরনের ভেতরে এরকম থলে আকৃতির বেশ কিছু ভেসিকল নামের অঙ্গাণু পাওয়া যায়, যে অঙ্গাণুগুলো এক ধরনের রাসায়নিক পদার্থ বহন করে। এই রাসায়নিক পদার্থটাই স্নায়ু উদ্দীপনা পরিবহনের সবচেয়ে ইম্পর্টেন্ট পদার্থ, যেটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। আমি আবারও বলছি, শুধুমাত্র প্রিসিন্যাপটিক নিউরনের শেষ প্রান্তে সিন্যাপটিক ভেসিকল নামের একটা থলে আকৃতির অঙ্গাণু পাওয়া যায়, যার ভেতরে নিউরো ট্রান্সমিটার নামের বেশ কিছু রাসায়নিক পদার্থ লুকিয়ে থাকে। এই নিউরো ট্রান্সমিটার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। আমরা এখন পাশাপাশি দুইটা নিউরনের মধ্যে স্নায়ু উদ্দীপনা পরিবহনের পদ্ধতি সম্পর্কে জানবো। পাশের এত হিজিবিজি লেখার দিকে তাকানোর দরকার নাই, কেউ চাইলে মন দিয়ে পড়তে পারো। মূলত আমার কথার দিকে খেয়াল করো, সেই সাথে আমার এখানে লেজার পয়েন্টারটার দিকে খেয়াল করো, আমি কি ইন্ডিকেট করতে চাই। আমরা এখানে সিন্যাপসের যে বেসিক ম্যাজিক, অর্থাৎ সিন্যাপসের মধ্যে দিয়ে যে মূল কাজটা ঘটবে, স্নায়ু উদ্দীপনা পরিবহন হবে, সেটার পদ্ধতি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। সেটা আসলে কিভাবে হয়। স্নায়ু উদ্দীপনা এক ধরনের বৈদ্যুতিক উদ্দীপনা, আমরা সবাই জানি। সেই বৈদ্যুতিক উদ্দীপনা যখন প্রিসিন্যাপটিক নিউরনে পৌঁছে, তখন এর চারপাশের ঝিল্লিতে বেশ কিছু দরজা খুলে যায়। কার জন্য দরজা খুলে যাবে? তোমরা সবাই দেখতে পাচ্ছ, ক্যালসিয়াম আয়নের জন্য দরজা খুলে যাবে। অর্থাৎ প্রিসিন্যাপটিক নিউরনের ভেতরে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করবে। এই ক্যালসিয়াম আয়ন কোষে প্রবেশ করা মাত্র কোষের ভেতরে বেশ কিছু বাস্ট আউট ঘটবে, যে বাস্ট আউটের ফলে ভেতর থেকে সিন্যাপটিক ভেসিকল গুলো ফেটে নিউরোট্রান্সমিটার গুলো সিন্যাপটিক ক্লেফটে উন্মুক্ত হয়ে পড়বে। নিউরোট্রান্সমিটার গুলো সিন্যাপটিক ক্লেফটে ভাসতে ভাসতে একসময় এসে পোস্ট সিন্যাপটিক নিউরনের ট্রান্সমিটার গুলো পোস্ট সিন্যাপটিক নিউরনের ঝিল্লিতে সংযুক্ত হয়ে গেল। তখনই এখানে আরো বেশ কিছু দরজা খুলে যাবে। তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ, এই দরজা দিয়ে বেশ কিছু ধনাত্মক আয়ন, কি সবারই জানার জন্য আগ্রহ জেগেছে। এই ধনাত্মক আয়নটার নাম হলো সোডিয়াম আয়ন। তোমরা সবাই চেনো সোডিয়াম প্লাস যে আয়নটা আছে, একক ধনাত্মক সোডিয়াম আয়ন। সেই একক ধনাত্মক সোডিয়াম আয়ন পোস্ট সিন্যাপটিক নিউরনের ভেতরে প্রবেশ করলো। অর্থাৎ অনেকগুলো ধনাত্মক আয়ন একসাথে কোষের ভেতরে প্রবেশ করে কোষের ভেতরে একটা ধনাত্মক চার্জ অথবা বিদ্যুতের তৈরি করলো। অর্থাৎ কোষের ভেতরে একটা স্নায়ু উদ্দীপনা তৈরি হয়ে গেল। অনেকগুলো কথা বলে ফেলেছি, হয়তো অনেকের মাথায় প্রধান 3-4টা কথা আবার রিপিট করছি।
নাম্বার 1, প্রিসিন্যাপটিক নিউরনে স্নায়ু উদ্দীপনা যখনই এসে পৌঁছাবে তখন এখানে ক্যালসিয়াম আয়নের দরজা খুলে যাবে, অর্থাৎ প্রিসিন্যাপটিক নিউরনে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করবে, নিউরোট্রান্সমিটার বাইরে বের হয়ে আসবে, নিউরোট্রান্সমিটারের প্রভাবে পোস্ট সিন্যাপটিক নিউরনের ভেতরে সোডিয়াম আয়ন প্রবেশ করবে। এই দুইটা আয়নই এখানে গেম চেঞ্জার। সোডিয়াম আয়নটা যখনই প্রবেশ করবে পোস্ট সিন্যাপটিক নিউরনের ভেতরে তখনই এখানে স্নায়ু উদ্দীপনাটা পরিবাহিত হয়ে গেল। অর্থাৎ আমরা এখানে যদি ইনফরমেশনের দিকে খেয়াল করি, আমাদের বেসিক দুইটা ইনফরমেশন এখান থেকে মনে রাখার মতো আছে। একটা হলো প্রিসিন্যাপটিক নিউরনে কোন আয়ন প্রবেশ করবে, উত্তর ক্যালসিয়াম। অন্যটি হলো পোস্ট সিন্যাপটিক নিউরনে কোন আয়ন প্রবেশ করবে, উত্তর অবশ্যই অবশ্যই সোডিয়াম। তো এতক্ষণ ধরে আমরা বারবার বারবার করে নিউরোট্রান্সমিটার নামের একটা রাসায়নিক পদার্থের নাম নিচ্ছি। পদার্থটা আসলে কি কিছুটা ধারণা অলরেডি হয়ে গেছে। এটা একটা রাসায়নিক পদার্থ যেটা প্রিসিন্যাপটিক নিউরনের ভেতরে ভেসিকলে আবদ্ধ থাকবে, এতটুকু সবাই জেনেছো। কি কাজ করে সেটাও জেনেছো, এটা এক নিউরন থেকে অন্য নিউরনে স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। তার সাথে আরো বেশ কিছু কথা বইতে দেখো বলা আছে। এখানে একটা শ্রেণীবিন্যাস বইতে দেওয়া আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রে অবস্থানের ভিত্তিতে নিউরোট্রান্সমিটার বেসিক্যালি দুই ধরনের। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার গুলো হলো ডোপামিন, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট। অন্যদিকে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার গুলো হলো অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এবং হিস্টামিন। সবাই দেখতে পাচ্ছ এখানে 4টা করে নাম দেওয়া আছে, দ্যাট মিনস এখান থেকে এমসিকিউ প্রশ্ন করাটা খুবই ইজিয়ার। এই জন্য এই জায়গাটা খুব ভালো করে পড়বে শ্রেণীবিন্যাসটা। এবং তার সাথে একটা কথা মাস্ট মনে রাখতেই হবে, সেটা হলো সকল নিউরোট্রান্সমিটারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয় অ্যাসিটাইল কোলিন। আমি আবারও বলছি, অ্যাসিটাইল কোলিন সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার। যতটুকু পড়া হলো তার মধ্যে থেকে আমি একটা পোল থ্রো করছি, বি প্রিপেয়ার্ড। পোলের টাইম 20 সেকেন্ড, তার মধ্যে 13 সেকেন্ড ইতিমধ্যে অতিক্রান্ত। আমি 20 সেকেন্ডে পোল এন্ড করে দিব, দেখা যাক কারা জিততে পারে। এন্ড দ্য পোল। অধিকাংশই সঠিক উত্তর দিয়েছো, 94% বলেছো 20 থেকে 30 ন্যানোমিটার। কিন্তু কেউ কেউ কেন যেন ভুল করে বসেছে, 20 অথবা 30 দেখে কেউ কেউ 10 থেকে 20 অ্যান্সার করেছো, কেউ কেউ 30 থেকে 40 অ্যান্সার করেছো। 5% এন্ড 2% যদিও খুবই কম, তারপরও তাদের জন্য খুবই অশনি সংকেত। আমি খুব বেশিক্ষণ হয়নি পড়িয়েছি। সবাইকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সিন্যাপটিক ক্লেফটের দৈর্ঘ্য 20 থেকে 30 ন্যানোমিটার। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো কখনো কখনো এরকম রেঞ্জ ছাড়াও অপশন দেওয়া হতে পারে, যে সরাসরি 20, 30, 40, 50 এরকম যদি অপশন দেওয়া হয় সেক্ষেত্রে আনসার হবে অবশ্যই 20। কিন্তু যদি রেঞ্জে প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আনসার হবে 20 থেকে 30। থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা আবারও পড়ায় ফেরত আসছি। যতটুকু পড়ানো হলো তার মধ্যে থেকে আমি এখন কোশ্চেন নিতে পারি, কিন্তু খুব বেশি সময়ের জন্য না। আমি মাত্র 1 মিনিটের জন্য চ্যাট বক্সে আছি। 1 মিনিটের মধ্যে তোমাদের কোনো কিছু জানার থাকলে, যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে থেকে কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো। চ্যাট বক্সে আমি অসংখ্য প্রশ্ন দেখতে পাচ্ছি, খুব বেশিক্ষণ আমি উত্তর দিতে পারবো না, তারপরও আমি কিছু কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। নিউরোগ্লিয়ার 4 প্রকার আবার বলবেন প্লিজ।
নিউরোগ্লিয়ার 4 প্রকার বইতে দেওয়া আছে, এই জন্য আমি আর রিপিট করছি না। গাবা এর পূর্ণ রূপ কি? গাবা এর পূর্ণ রূপ হলো গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড। খুবই কঠিন নাম, মনে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। লিভারের ম্যাক্রোফেজের নাম কি? যদিও অপ্রাসঙ্গিক, তারপরও বলছি কাফার কোষ। ক্যালসিয়াম আয়ন সোডিয়াম আয়ন আসে কোত্থেকে? খুবই সুন্দর প্রশ্ন। নিউরনের আশেপাশের যে ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোকে আমরা বলি এক্সট্রা সেলুলার স্পেস। তোমরা সবাই জানো যে এক জায়গায় অনেকগুলো কোষ অবস্থান করলে কোষগুলোর মাঝে মাঝে কিছু পরিমাণ ফাঁকা জায়গা থাকে, এটাকে এক্সট্রা সেলুলার স্পেস বলা হয়। এই জায়গাগুলোতে প্রচুর তরল পদার্থ থাকে এবং সেখানে সব ধরনের আয়ন বিভিন্ন ঘনমাত্রায় থাকে। যখনই প্রয়োজন পড়ে সেখান থেকে ক্যালসিয়াম সোডিয়াম আয়ন যে কোষে প্রয়োজন সেখানে প্রবেশ করে। অলিগোডেন্ড্রোসাইট কি কাজ করে একবার বলেছি, এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মায়োলিন আবরণী তৈরি করে। সিনাপসের কাজ কি সেটাই এতক্ষণ ব্যাখ্যা করছিলাম। সিনাপস এক নিউরন থেকে অন্য নিউরনে তথ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। এপেন্ডাইমারের কাজ কি? তরল পদার্থ ক্ষরণ করা। একজনের স্ট্রাকচার অলরেডি বোঝানো হয়েছে। মায়োলিন আবরণীর কথাটা আমি আর একবার স্মরণ করছি। মায়োলিন আবরণী নামের একটা আবরণী দিয়ে একজন আবৃত থাকে, এতটুকু জানলে কাজ চলে যাবে। আপাতত এতটুকুই, আমি আর কোনো প্রশ্ন নিচ্ছি না। আমরা আবারও লেকচারে ফেরত আসছি। আমরা আর একটা কুইজ টাইম দিচ্ছি। এটা কোনো পোল না, সবাই জাস্ট ABCD লিখে চ্যাট বক্সে অ্যান্সার করো। সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার কোনটি? মাত্রই পড়ানো হয়েছে। অলরেডি অনেকগুলো অ্যান্সার আমি দেখতে পাচ্ছি, সবাই সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হলো ডি, অ্যাসিটাইল কোলিন। যাই হোক, আমরা এতক্ষণ যে অংশগুলো পড়লাম সেটা খুব সুন্দর সামারাইজ করা আছে এই ছবিতে। আমরা এতক্ষণ ধরে নিউরন, নিউরোগ্লিয়াল সেল, সিনাপস সম্পর্কে জেনেছি। নিউরনের গঠন, সিনাপসের কাজ, নিউরোগ্লিয়ার কাজ সবকিছুই আমরা জেনেছি। সামগ্রিকভাবে এই নিউরন, নিউরোগ্লিয়াল সেল, সিনাপস, নিউরোট্রান্সমিটার সবকিছু মিলিয়ে এখন যে সুবিশাল তন্ত্রটি তৈরি হলো, সেই তন্ত্রটির নাম হলো স্নায়ুতন্ত্র, যেটা আমরা শুরু থেকে বলে আসছিলাম। এই স্নায়ুতন্ত্রকে অবস্থানের উপর ভিত্তি করে আমরা প্রধানত দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং নাম্বার 2 প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হয় আমাদের দেহের কেন্দ্রীয় অংশে থাকা দুইটা বড় বড় অঙ্গ নিয়ে, যার একটার নাম মস্তিষ্ক হলে পরের অংশটার নাম সুষুম্না কাণ্ড। এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি হয় বেশ কিছু স্নায়ু নিয়ে, যার মধ্যে 12 জোড়ার নাম হবে করটিক স্নায়ু এবং বাকি 31 জোড়ার নাম হবে সুষুম্না স্নায়ু। খুব সহজেই তোমরা বুঝতে পারছো যেগুলো স্নায়ু সেগুলো মস্তিষ্ক থেকে তৈরি হবে এবং যেগুলো সুষুম্না স্নায়ু সেগুলো সুষুম্না কাণ্ড থেকে তৈরি হবে। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করবে এবং এখান থেকে যত স্নায়ু সারা শরীরে ছড়িয়ে পড়বে তারা একসাথে মিলিয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি করবে। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাজের উপর ভিত্তি করে আবারও দুই ভাগে ভাগ করা যায়। কি ধরনের কাজের উপর ভিত্তি করে? সেটা হলো কাজটা আমাদের ইচ্ছায় ঘটছে নাকি অনিচ্ছায় স্বয়ংক্রিয়ভাবে ঘটছে, তার উপর ভিত্তি করে প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করছি। আমাদের ঐচ্ছিক ব্যাপার স্যাপার, অর্থাৎ আমি যে কথা বলছি, হাঁটতে ইচ্ছা করলে হাঁটছি, এই ধরনের ঐচ্ছিক ব্যাপার নিয়ন্ত্রণ করে যে স্নায়ুতন্ত্র তার নাম ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। এবং যে অংশ আমাদের ইচ্ছার বাইরে নিজে নিজে কাজ করে, যেমন হার্ট বিট করছে সবসময়, ফুসফুস সংকোচন প্রসারণ করছে, এই ব্যাপারগুলো যেহেতু স্বয়ংক্রিয়ভাবে ঘটছে সেহেতু এদের নিয়ন্ত্রক স্নায়ুতন্ত্রের নাম হবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার দুইটা বিপরীত ধরনের আলাদা আলাদা অংশ নিয়ে তৈরি হয়, যার একটা অংশের নাম সিম্প্যাথেটিক আর একটা অংশের নাম প্যারাসিম্প্যাথেটিক। এই ব্যাপারটা সম্পর্কে সবারই কম বেশি কৌতূহল থাকে, এজন্য খুব ছোট্ট করে বলছি। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক প্রত্যেকটা স্বয়ংক্রিয় কাজে বিপরীত কাজ করে। জাস্ট ফর এক্সাম্পল, আমরা যদি হৃদস্পন্দনের ক্ষেত্রে কল্পনা করি, সেক্ষেত্রে সিম্প্যাথেটিক অংশটা হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, প্যারাসিম্প্যাথেটিক অংশ হৃদস্পন্দন কমিয়ে দেয়। যদি দুইটা ব্যালেন্স থাকে তাহলে হৃদস্পন্দন স্বাভাবিক। যদি সিম্প্যাথেটিক অংশটা বেশি কাজ করে তাহলে হৃদস্পন্দন বেশি, যদি প্যারাসিম্প্যাথেটিক অংশ বেশি কাজ করে তাহলে হৃদস্পন্দন কম। খুবই সিম্পল। এভাবে প্রত্যেকটা স্বয়ংক্রিয় কার্যকলাপের ক্ষেত্রে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুইটা বিপরীত কাজ করবে।
এই ছকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হলো সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র শুধুমাত্র সুষুম্না স্নায়ু দিয়ে তৈরি হয়েছে। তোমরা খুব ভালো করে খেয়াল করো, সিম্প্যাথেটিক যে জায়গাটা দেখিয়েছি সেটা শুধুমাত্র সুষুম্না স্নায়ু দিয়ে তৈরি হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যত অংশ রয়েছে সেই অংশগুলো একই সাথে করটিক এবং সুষুম্না দুইটা মিক্স আপ হয়ে তৈরি হওয়ার কথা, কিন্তু সিম্প্যাথেটিক অংশটাই কিছুটা ব্যতিক্রম, এটা শুধুমাত্র সুষুম্না স্নায়ু দিয়ে তৈরি হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো, এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন হলেও হতে পারে। যাই হোক, আমরা প্রথমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা দেখব, পরে প্রান্তীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। প্রথমে আমরা আসছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা আলাদা আলাদা অংশে। আমরা কিছুক্ষণ আগে বলেছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান দুইটা অংশ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। ইংরেজিতে তোমরা বলো ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। এই ব্রেইন এবং স্পাইনাল কর্ড কিন্তু আমরা যখন মায়ের গর্ভে ধীরে ধীরে বড় হচ্ছিলাম প্রথম দিকটায় ছিল না। একটা বাচ্চা যখন মায়ের গর্ভে প্রথম ভ্রূণ অবস্থায় থাকে তখন তার শরীরে কোনটা হাত, কোনটা পা, কোনটা মস্তিষ্ক, কোনটা স্পাইনাল কর্ড এই ধরনের কোনো আলাদা বিন্যাস থাকে না। আমরা সবাই জানি ভ্রূণের একদম প্রাথমিক অবস্থায় আমরা সবাই একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্মের মধ্যে বিন্যস্ত থাকি। এই কোষীয় স্তরগুলো পরবর্তীতে ধীরে ধীরে বিভাজিত হতে 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 একসময় সকল অঙ্গ তৈরি করে। আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত তৈরি হয় একটোডার্ম থেকে। আমি আবারও বলছি, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত তৈরি হবে ভ্রূণীয় একটোডার্ম থেকে। কিভাবে তৈরি হবে বইতে অল্প কিছুটা ব্যাখ্যা আছে, আমি জাস্ট ইনফোগুলা বলে যাচ্ছি। ভ্রূণের যে একটোডার্ম অংশ আছে সেটার কিছু কোষ বিভাজিত হয়ে নিউরাল টিউব নামের একটা নালী আকৃতির গঠন তৈরি করে। এই নালী আকৃতির গঠনটাই পরবর্তীতে পরিস্ফুটিত হয়ে পরিপূর্ণ রূপ পেয়ে ওপরের দিকটায় মস্তিষ্ক এবং নিচের দিকটায় সুষুম্না কাণ্ড তৈরি করে। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, আবারও বলছি দুইটা ইনফরমেশনই। স্নায়ুতন্ত্র তৈরি হবে ভ্রূণের একটোডার্ম স্তর থেকে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হবে যে টিউব থেকে তার নাম নিউরাল টিউব। বইতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ব্যাখ্যায় যাওয়ার আগে আরো একটা ইনফরমেশন দেয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা, সেটা হলো মেনিনজেস। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে আবরণী সেটাকে মেনিনজেস বলা হয়। তোমরা সবাই জানো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্গের চারপাশ জুড়েই একটা করে শক্ত আবরণী দেয়া থাকে যাতে সেখানে কোনো ধরনের ক্ষতি না হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড উভয়ের চারপাশের যে আবরণী, দ্যাট ইজ কল্ড মেনিনজেস। আমরা যদি আবার খুব কাছ থেকে দেখি তাহলে এখানে তিনটা আলাদা আলাদা স্তর পাবো আমরা। স্তর নাম্বার 1, সবার বাইরের দিকে থাকবে ডুরা ম্যাটার। নাম্বার 2, মাঝখানে থাকবে অ্যারাকনয়েড ম্যাটার। অ্যান্ড নাম্বার 3, সবার ভেতরে থাকবে পায়া ম্যাটার। আমি আবারও বলছি, ডুরা, অ্যারাকনয়েড অ্যান্ড পায়া। মেনিনজেসটা খুবই সুরক্ষিত একটা জায়গা, সাধারণত এখানে কোনো জীবাণু পৌঁছাতে পারে না। তারপরও একটা শক্তিশালী জীবাণু রয়েছে যেটা মেনিনজেসে ইনফেকশন করতে পারে। সেই জীবাণুর নাম হলো নাইজেরিয়া মেনিনজিটাইডিস। আমি আবারও বলছি, সেই জীবাণুর নাম হলো নাইজেরিয়া মেনিনজিটাইডিস। এবং নাইজেরিয়া মেনিনজিটাইডিস যখন মেনিনজেসকে আক্রমণ করে তখন এখানে প্রদাহজনিত যে রোগটা হয় তার নাম মেনিনজাইটিস। দুই তিনটা যে ইনফরমেশন দিলাম মেনিনজেস সম্পর্কে এগুলোই গুরুত্বপূর্ণ। তারপরেও মেনিনজেস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা আছে ডাইজেস্টের 145 পৃষ্ঠায়। যদি কারো খুব বেশি কিছু জানার ইচ্ছা হয় সেক্ষেত্রে ডাইজেস্টের 145 পৃষ্ঠা দেখে নিতে পারো। তো যাই হোক, আমরা আনুষঙ্গিক তথ্য শেষে এবারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভেতরটায় ঢুকতে যাচ্ছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মস্তিষ্ক। আমরা মস্তিষ্কে যাব, তবে তার আগে আর একটা কুইজ থ্রো করছি। সবাই আবারও চ্যাট বক্সে অ্যান্সার করো, ভ্রূণীয় কোন স্তর থেকে স্নায়ুতন্ত্র তৈরি হয়? ভ্রূণীয় কোন স্তর থেকে স্নায়ুতন্ত্র তৈরি হয়? আনসার করার জন্য 20 সেকেন্ড সময় পাচ্ছ। অনেকগুলো আনসার আমি দেখতে পাচ্ছি। সবাই সঠিক উত্তর দিয়েছো। আনসার এ, একটোডার্ম। সঠিক উত্তর এ, একটোডার্ম। কেউ কেউ ভুল আনসার করেছো, তাদের জন্য আমি আবার রিমাইন্ডার দিচ্ছি, ভ্রূণীয় একটোডার্ম অর্থাৎ সবচেয়ে বাইরের স্তর থেকে স্নায়ুতন্ত্র তৈরি হয়। এই মুহূর্তে আমি আরেকটি পোল থ্রো করতে চাই।
be prepared. পোলের জন্য আমি 20 সেকেন্ড সময় রাখবো, 20 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে। হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি। চ্যাট বক্সে না, পোলে আনসার করো। অনেকে চ্যাট বক্সে আনসার করছো, পোল থ্রো করা হয়েছে, পোলে আনসার করো। আমি পোলটা এন্ড করছি। শুরুর দিকটায় সি অপশন যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু শেষের দিকে এসে ডি অপশন জিতে গেছে এবং সত্যি সঠিক উত্তর অপশন ডি, 31 জোড়া। একদম শুরুর দিকে, একদম শুরুতে যারা আনসার করেছো তাদের অধিকাংশই 31টি আনসার করেছো। তোমাদের জন্য পরামর্শ থাকবে, প্রশ্নে জাস্ট একটা অংশ দেখে কখনোই আনসার করবে না। মেডিকেলের প্রশ্নগুলো খুব সহজ হয়, কিন্তু অপশনগুলো বেশ কঠিন হয়। আমরা বলি যে মেডিকেলে অপশনটা ঠিকঠাক না দেখার কারণে অনেকেই চান্স পায় না। তো একদম শুরুতে যারা আনসার করেছে 31 দেখে আনসার করে দিয়েছিলে, এবং ভুল ক্রমে সেখানে লেখা ছিল 31টি। সঠিক উত্তর হবে 31 জোড়া। যারা ভুল উত্তর দিয়েছো তাদের জন্য আবারও সাবধান বাণী উচ্চারণ করছি, সঠিক উত্তর 31 জোড়া। অনেকে 12 জোড়া আনসার করেছো, 12 জোড়া করটিক স্নায়ুর সংখ্যা, সুষুম্না স্নায়ুর সংখ্যা অবশ্যই 31 জোড়া। আমরা আবারও লেকচারে ফেরত আসছি। আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে এই মুহূর্তে জানতে চাই। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ ব্রেইন। আমরা ব্রেইন সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে তারপরে ব্রেইনের ভেতরটা দেখার চেষ্টা করব। দেখো, বইতে প্রথমে কিছু ছোটখাটো ইনফরমেশন দেয়া আছে, অনেকেই হয়তো ধরতে পারছো না ইনফরমেশন গুলো আসলো কোত্থেকে। তোমরা হয়তো জানো লেটেস্ট এডিশনের একটা বই এসেছে, সেখানে কিছু পরিমাণে ইনফরমেশন চেঞ্জ করা হয়েছে। আমি চেঞ্জ ইনফরমেশন গুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, মস্তিষ্কের গড় আয়তন পুরনো বইতে বলা ছিল 1500 সিসি অথবা 1500 মিলিলিটার। নতুন বইতে মহিলাদের মস্তিষ্কের আয়তনটাও ইনক্লুড করা হয়েছে। তোমরা সবাই জানো ফিমেল বডিতে প্রত্যেকটা অর্গান কিছুটা ছোট হয়, যার কারণে মস্তিষ্কের গড় আয়তন কমে 1300 সিসি হতে পারে মহিলাদের ক্ষেত্রে। গড় ওজন আগের বইতে বলা ছিল 1.36 কেজি, নতুন বইতে বলা আছে গড় ওজন 1.3 টু 1.4 কেজি। এই 1.36 কেজি অথবা 1.3 টু 1.4 কেজি এটা দেহের মোট ওজনের শতকরা 2 ভাগ কভার করে, এবং বিজ্ঞানীরা ধারণা করছেন পুরো মস্তিষ্ক জুড়ে পুরো মস্তিষ্ক জুড়ে 100 বিলিয়ন অথবা 1 লক্ষ কোটি নিউরন আছে। আমি আবারও বলছি, পুরো মস্তিষ্ক জুড়ে 100 বিলিয়ন অথবা 1 লক্ষ কোটি নিউরন আছে। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেও এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্ভবত 2বার প্রশ্ন হয়েছে, এবং অনেকেরই পুরনো বই, সেখানে ইনফরমেশন ভুল থাকতে পারে। এখানে যেমনটা লেখা আছে এর বাইরে যদি কারো বইয়ে তথ্য থাকে সেক্ষেত্রে কারেকশন করে নাও। আমি আবারও বলছি, নিউরনের সংখ্যা 100 বিলিয়ন অথবা 1 লক্ষ কোটি। আমরা এখন ব্রেনের ভেতরটা দেখার চেষ্টা করব। আমরা যখন একটা ব্রেনকে আলাদা আলাদা অংশে বর্ণনা করার চেষ্টা করব তখন 3টে আলাদা অংশ পাবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা, সামনের দিকের অংশটা ফোর ব্রেইন অথবা অগ্র মস্তিষ্ক, মাঝখানের খুব ছোট্ট একটা অংশের নাম মিড ব্রেইন অথবা মধ্য মস্তিষ্ক, এবং নিচের দিকে সবশেষ অংশের নাম হাইন্ড ব্রেইন অথবা পশ্চাৎ মস্তিষ্ক। সুতরাং সমগ্র মস্তিষ্ককে আমরা বর্ণনার সুবিধার্থে ফোর ব্রেইন, মিড ব্রেইন এবং হাইন্ড ব্রেইন অর্থাৎ অগ্র, মধ্য এবং পশ্চাৎ এই 3টে আলাদা আলাদা অংশে বিভক্ত করেছি। অগ্র, মধ্য এবং পশ্চাৎ এই প্রত্যেকটা অংশকে আবার আরো কিছু অংশে বিভক্ত করা যায়। যেমন অগ্র মস্তিষ্কের 3টে গুরুত্বপূর্ণ অংশ হলো সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের 3টে অংশ আগের বইতে দেয়া ছিল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল পেডাঙ্কল এবং সেরেব্রাল অ্যাকুইডাক্ট। একদম লেটেস্ট এডিশনের যে বইটা এসেছে সেখানে চতুর্থ আর একটা অংশ সংযুক্ত করা হয়েছে যার নাম টেকটাম। খুবই ইম্পর্টেন্টলি আমি সবাইকে মনোযোগ আকর্ষণ করছি, মধ্য মস্তিষ্কের চতুর্থ একটা অংশ আছে যেটার নাম টেকটাম।
এবং পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ সকলেই জানি, সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। অগ্র মস্তিষ্কের যে সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস রয়েছে, এদের আরো কিছু আলাদা নাম রয়েছে। আমরা সবাই জানি, অথবা হয়তো অনেকেই জানি না, মস্তিষ্কের একটা ল্যাটিন পরিভাষা রয়েছে যেটাকে এনসেফালন বলা হয়। অর্থাৎ মস্তিষ্কের যে কোনো অংশকে আমরা এনসেফালন হিসেবে নামকরণ করতে পারবো। সেরেব্রামকে বলা হয় টেলেনসেফালন এবং থ্যালামাস এবং হাইপোথ্যালামাসকে একত্রে বলা হয় ডায়েনসেফালন। এটা সম্ভবত আলিম স্যারের বইতে দেওয়া আছে, চাইলে ছোট্ট করে তোমরা বইতে লিখে নিতে পারো। সেরেব্রাম, টেলেনসেফালন এবং থ্যালামাস এবং হাইপোথ্যালামাস একত্রে ডায়েনসেফালন। তো যাই হোক, এখন আমরা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে দেখার চেষ্টা করবো। আমরা প্রত্যেকটা অংশের গঠন এবং প্রধানত কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি। প্রথমে আমরা আসছি অগ্র মস্তিষ্কের সেরেব্রামে। সেরেব্রাম আসলে কতটুকু অংশ, এই ছবিটা যদি খেয়াল করো, এখানে ওপরের দিকে যে ব্রাইট অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই ব্রাইট অংশের পুরোটাই আসলে সেরেব্রাম। অগ্র মস্তিষ্কের থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এটা বাইরে থেকে দেখা যায় না। আমরা যখন মস্তিষ্কের একটা দৈর্ঘ্যচ্ছেদ করব তখন হয়তো পরবর্তীতে দেখতে পাবো। তার আগ পর্যন্ত এই বাইরের যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই পুরোটা অংশই সেরেব্রাম। এটা দেখে একটা কথা আমরা খুব ইজিলি বলে ফেলতে পারি, সেটা হলো সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। কতটা বড়? ওজন করে দেখা গেছে মস্তিষ্কের গড় ওজনের 80% অংশই সেরেব্রাম দখল করে থাকে। এই সেরেব্রামের পৃষ্ঠের দিকে যদি আমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করি, আমরা এখানে কিছু উঁচু নিচু স্থান দেখতে পাবো। তোমরা খুব ভালো করে খেয়াল করো, এখানে যে উঁচু স্থানগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই উঁচু স্থানগুলোকে বলা হয় জাইরাস, বহুবচনে জাইরি, এবং নিচু যে স্থানগুলো রয়েছে অর্থাৎ খাজ কাটা যে অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হয় সালকাস, বহুবচনে সালকি। নিচের ছবিটা, নিচে ডান দিকের ছবিটা লক্ষ্য করো, খুব সহজেই আমরা বুঝতে পারছি সেরেব্রাম ডান এবং বাম পাশে দুইটা আলাদা আলাদা অর্ধগোলকে বিভক্ত। অর্ধগোলককে ইংরেজিতে হেমিস্ফিয়ার বলা হয়। অর্থাৎ সেরেব্রামের ডান এবং বাম পাশে দুইটা আলাদা আলাদা সেরেব্রাল হেমিস্ফিয়ার পাওয়া যায়। এই দুইটা হেমিস্ফিয়ার আবার পরস্পরের সাথে একটা নির্দিষ্ট সংযোজক তন্তুর মাধ্যমে সংযুক্ত থাকে। এই তন্তুটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। আমি নামটা আবারও বলছি, কর্পাস ক্যালোসাম। কেউ কালোজাম বলে ভুল করো না, এটা কর্পাস ক্যালোসাম। আমরা যদি জাইরাস এবং সালকাস গুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করি, সেক্ষেত্রে সালকাসের মাধ্যমে আমরা এক একটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে 4টা অথবা 5টা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত অবস্থায় দেখতে পাবো। কি কি সেই খণ্ডগুলো? সেই খণ্ডগুলো এক একটা অস্থির নিচে বসে থাকে। আমরা সবাই অস্থি চ্যাপ্টারে পড়ে এসেছি যে মাথার খুলির অস্থিগুলো হলো ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল এবং টেম্পোরাল। এই অস্থি বরাবর সেরেব্রামের যে অংশটা থাকে, সেই ছোট ছোট অংশগুলোকে এক একটা লোব নামে নামকরণ করা হয়েছে। সামনের দিকে ফ্রন্টাল লোব, পেছনে অক্সিপিটাল লোব, উপরে প্যারাইটাল লোব এবং নিচে টেম্পোরাল লোব। এখানে পঞ্চম আরেকটি লোবের কথা অনেক বিজ্ঞানী বলে থাকেন, যাকে লিম্বিক লোব বলা হয়ে থাকে। লিম্বিক লোবটা বেসিক্যালি বাইরে থাকে না, এটা ভেতরের দিকে থাকে। আমরা যদি টেম্পোরাল লোবটা এবং প্যারাইটাল লোবটা দুইটা আলাদা করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি, ভেতরের দিকে ঢুকলে আমরা লিম্বিক লোব দেখতে পাবো। যাদের কাছে পুরনো বই তারা কিছুটা কনফিউজড হচ্ছ। আসলে লোবের ব্যাপারটা, এটা একটা মিউজিক্যাল চেয়ারের মতো। একবার মানে কোন এক এডিশনের বইতে 5 লেখা হয়, কোন এডিশনের বইতে 4 লেখা হয়। আমরা নিজেরা যখন পড়েছি তখন 5টা লোব পড়েছি, তারপরে তোমাদের বইতে 4টা লোব ছিল, লেটেস্ট এডিশনের বইটাতে আবার দেখলাম 5টা লোব বলা হয়েছে। তো প্রশ্ন যেহেতু লেটেস্ট এডিশনের বই থেকে হবে, অবশ্যই তোমরা 5টা লোব হিসেবেই জানবে এবং পঞ্চম লোবটার নাম মনে রাখবে। পঞ্চম লোবটির নাম হলো লিম্বিক লোব। বাইরে থেকে আমরা সেরেব্রামে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না, আমরা এখন সেরেব্রামের ভেতরটা দেখার চেষ্টা করব। সেরেব্রামকে যদি আমরা সামনে পেছনে দুইটা ভাগে ভাগ করে ফেলি, অর্থাৎ দৈর্ঘ্যচ্ছেদ করে ফেলি, সেক্ষেত্রে সেরেব্রামের বাইরে এবং ভেতরের দিকে দুইটা আলাদা আলাদা গঠন আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাবো বাইরের দিকের অংশটা গাঢ় ধূসর বর্ণের এবং ভেতরের অংশটা সাদা বর্ণের। গাঢ় ধূসর বর্ণের এই অংশটাকে বলা হয় গ্রে ম্যাটার, ভেতরের সাদা অংশটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। এখন প্রশ্ন জাগলো, কেন ভেতরের অংশটা সাদা হলো? এটাও তো বাইরের মতো ধূসর হতে পারতো। এখানে কি সাদা রং করা আছে, নাকি চুনকালি করা আছে, নাকি অন্য কিছু? সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারে আসলে কি থাকে। আমরা আবারও একটু পুরনো পড়া রিকল করে আসি। আমরা একদম শুরুতে যখন নিউরনের গঠন পড়েছিলাম তখন বলেছিলাম একজনের চারপাশের
অতিরিক্ত যে আবরণীটি আছে সেটার নাম মায়েলিন আবরণী। এই মায়েলিন আবরণী চর্বিযুক্ত হওয়ার কারণে এটা দেখতে সাদা দেখা যাবে, এবং যেখানেই মায়েলিন আবরণী থাকবে সেই জায়গাটাও দেখতে সাদা দেখা যাবে। আশা করি সবাই রিকল করতে পারছো। সেরেব্রামের ভেতরে যে জায়গাটাতে হোয়াইট ম্যাটার, সেই জায়গাটাতে প্রকৃতপক্ষে প্রচুর মায়েলিন যুক্ত একজন থাকে, এই কারণে এই জায়গাটা দেখতে সাদা দেখা যায়। এবং বাইরের যে অংশটা, সেখানে কোনো ধরনের একজন থাকে না, সেখানে কোষ দেহ, সিন্যাপস, নিউরোগ্লিয়াল কোষ এরা একসাথে জড়ো হয়ে থাকে। যেহেতু এখানে একজন থাকে না, এই জায়গাটা সাদা হওয়ার কোনো প্রশ্নই আসছে না। আমার মনে হয় আশা করি সবাই বুঝতে পেরেছো। এখান থেকে প্রশ্ন হতে পারে দুই ভাবে। একটা হলো গ্রে ম্যাটারে কি থাকে, হোয়াইট ম্যাটারে কি থাকে। আর একটা হলো মস্তিষ্কের ক্ষেত্রে গ্রে ম্যাটার কোথায় থাকে, ভেতরে নাকি বাইরে, হোয়াইট ম্যাটার কোথায় থাকে, ভেতরে নাকি বাইরে। এটা মনে রাখাটা কিছুটা কঠিন। খুব সহজ একটা বুদ্ধি আছে, আমরা মনে রাখতাম কোকোনাট দিয়ে। কোকোনাট মানে নারকেল, সবাই জানো। তো মস্তিষ্ক অনেকটাই নারকেলের মতো গোল, এবং আমরা জানি যে নারকেলের বাইরের দিকটা ধূসর থাকে, ভেতর দিকটা সাদা থাকে। একইভাবে মস্তিষ্ক বাইরের দিকে ধূসর গ্রে ম্যাটার নিয়ে তৈরি হয়, এবং ভেতর দিকে সাদা হোয়াইট ম্যাটার গঠিত হয়। আমার মনে হয় তোমাদের মনে রাখার জন্য এটা কিছুটা সহজ হবে। সেরেব্রামের গঠনে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। আমরা এবার চলে যাব সেরেব্রামের কাজে। সেরেব্রামের কাজ সম্পর্কে যদি বলতে চাই, একটা কথায় বলতে পারি আমরা, সেরেব্রাম আমাদের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে। আমি আবারও বলছি, সেরেব্রাম আমাদের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে। মানে কি? মানে হলো আমরা যখনই যে কাজ করার ইচ্ছা পোষণ করি, আমি আবারও ইচ্ছা শব্দটার উপরে জোর দিচ্ছি, আমরা যখনই যে কাজ করার ইচ্ছা পোষণ করি, উল্টো করে যদি বলতে চাই, তাহলে আমরা যখনই ঐচ্ছিক কোনো কাজ করতে চাই, যেমন আমরা হাঁটতে চাই অথবা কথা বলতে চাই, এ ধরনের কোনো কাজ করতে চাই, তখন সেরেব্রাম সেই কাজটা পালন করে দেওয়ার দায়িত্ব নেয়। কিভাবে? খুব সহজ ব্যাপারটা। সেরেব্রাম প্রথমে বাইরে থেকে বেশ কিছু তথ্য কালেক্ট করে, বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে। এই ইনফরমেশন গুলা সেরেব্রামের ভেতরে গিয়ে প্রসেসড হতে থাকে, এখানে বিশ্লেষণ করা হয়। তথ্যটাকে বিশ্লেষণ করে সেরেব্রাম সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা চিন্তা, চেতনা, বুদ্ধি, এই ব্যাপারগুলো তৈরি করে, এবং চিন্তা, বুদ্ধি এর উপর ভিত্তি করে সেই মানুষটা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য ফাইনালি ঐচ্ছিক পেশির কাছে নিউজ পাঠানো হয়, এবং ঐচ্ছিক পেশি সংকোচন অথবা প্রসারণের মাধ্যমে এই নিউজটা বাস্তবায়ন করে। আমি খুব সহজে যদি উদাহরণ দিতে চাই, আবার একদম শুরুর গল্পে চলে যাচ্ছি। পেছনে বাঘ, সামনে বুড়ো দাদু দৌড়াচ্ছেন, কিভাবে সম্ভব হলো? এখানে একটা সাইকেল আছে, কাজের একটা নির্দিষ্ট সাইকেল আছে। সেটা হলো, প্রথমেই বাঘকে দেখার জন্য চোখ ব্যবহার করতে হয়েছে। চোখ বাঘের ছবিটা কালেক্ট করে সেটা আমাদের মস্তিষ্কের সেরেব্রামে পাঠিয়ে দিয়েছে। দ্যাট মিনস মস্তিষ্কের ফার্স্ট কাজ হলো বাইরে থেকে ইনফরমেশন কালেক্ট করা। সেরেব্রাম বাঘের ছবিটা বিশ্লেষণ করছে, বিশ্লেষণ করে সেরেব্রাম বুঝতে পেরেছে যে এটা একটা বাঘ, এটা আমাদের জন্য ক্ষতিকর, বাঁচতে হলে পালাতে হবে। পালাতে হলে কি করতে হবে? পায়ের পেশি সঞ্চালন করতে হবে। সুতরাং পায়ের পেশির কাছে নির্দেশ পাঠাও। সেরেব্রাম ফাইনালি ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করলো, এবং ফাইনালি বুড়ো দাদু দৌড়ে পালাতে পারলো। অর্থাৎ আমরা যদি কথায় বলতে চাই, আবারও বলছি, সেরেব্রাম তথ্য অথবা অনুভূতি গ্রহণ করে, সেটাকে বিশ্লেষণ করে চিন্তা বুদ্ধি তৈরি করে, সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে, এবং ফাইনালি সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। আমি খুবই গুরুত্ব দিচ্ছি এখানে ঐচ্ছিক শব্দটার উপরে, কারণ অনৈচ্ছিক কাজের সাথে সেরেব্রামের কোনো সম্পর্ক নেই। ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সেরেব্রাম। কেমন ঐচ্ছিক পেশি? এই যে আমি কথা বলার জন্য যে পেশি ব্যবহার করছি, এটা একটা ঐচ্ছিক পেশি। আমি দৌড়ানোর জন্য যে পেশি ব্যবহার করব, সেটা একটা ঐচ্ছিক পেশি। এই ধরনের কার্যকলাপগুলো সম্পাদন করার জন্য সেরেব্রাম প্রধান ভূমিকা পালন করে থাকে। আমরা সেরেব্রাম পার হয়ে এবারে অগ্রমস্তিষ্কের দ্বিতীয় অংশে পৌঁছালাম। দ্বিতীয় অংশের নাম থ্যালামাস। থ্যালামাসের গঠন সম্পর্কে খুব বেশি কিছু জানার প্রয়োজন নেই। আমি বলেছিলাম মস্তিষ্ক যখন কাটবো একদম মাঝখান থেকে, তখন থ্যালামাস দেখা যাবে। আশা করি তোমরা থ্যালামাসটা দেখতে পাচ্ছ। থ্যালামাসের গঠন থেকে কিছুই জানতে হবে না, শুধু কাজগুলো জানতে হবে। থ্যালামাসের অনেকগুলো কাজ রয়েছে, মনে রাখাটা বেশ কঠিন। এই জন্য আমি একটা গল্প বলার চেষ্টা করছি। গল্পটা খুব বেশি ভালো কিছু না, তারপরও আশা করি কিছুটা মনে থাকবে। থ্যালামাসের
কাজ জানার জন্য আমরা আলমাস সাহেবের কাছে গিয়েছিলাম, কিন্তু আলমাস সাহেব বাসায় ছিলেন না। আলমাস সাহেব তখন টিকিট কিনতে রেল স্টেশনে গিয়েছিলেন। আলমাস সাহেব টিকিট কেনার পরে কি ঘটলো সেটা নিয়ে আমাদের মূল গল্প। আলমাস সাহেব দীর্ঘদিন পর বাড়ি যাবেন, প্রায় 2 বছর 3 বছর তিনি বাড়ি যান না। বাড়ি যাওয়ার জন্য তিনি টিকিট কাটলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কোনো বসার সিট পেলেন না। স্ট্যান্ডিং টিকেটে তিনি দাঁড়িয়ে ট্রাভেল করলেন। প্রচন্ড গরম ছিল ট্রেনের ভেতরটায়। প্রচন্ড গরম অনুভূত হতে 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 একসময় আলমাস সাহেব ঘুমিয়ে পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো ঘুমোচ্ছেন আলমাস সাহেব। একসময় তার বাড়ির কাছের স্টেশনে তিনি চলে আসলেন, কিন্তু তার ঘুম ভাঙেনি। পাশের সহযাত্রী আলমাস সাহেবকে জাগানোর চেষ্টা করলো। কিভাবে জাগানোর চেষ্টা করলো? প্রথমে সহযাত্রীটি আলমাস সাহেবের হাতে টাচ করলো। টাচ করে আলমাস সাহেবকে বলার চেষ্টা করলো স্টেশন এসে গেছে, উঠে পড়ুন। আলমাস সাহেব জাগলেন না। যেহেতু টাচে কাজ হলো না, এবারে সহযাত্রীটি আলমাস সাহেবকে আলতো করে ধাক্কা দিল, অর্থাৎ চাপ দিল। আলমাস সাহেব তাতেও জাগলেন না। ফাইনালি জাগাতে তো হবে, স্টেশন পৌঁছে গেছে। সহযাত্রীটি এবারে আলমাস সাহেবকে জোরে করে একটা চিমটি কাটলো। আলমাস সাহেব হঠাৎ করে জেগে উঠলেন। হঠাৎ করে জেগে উঠে তার প্রচন্ড রাগ হলো। কেন একজন অপরিচিত মানুষ তাকে চিমটি কাটবে? যদিও প্রচন্ড রাগ হলো, তার ইচ্ছে করছিল সহযাত্রীটিকে একটি থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু আলমাস সাহেবের ব্যক্তিত্ব খুবই প্রবল। খুবই প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ার কারণে আলমাস সাহেব পাশের সহযাত্রীটিকে কিছুই বললেন না। স্টেশন থেকে নামলেন। নামার পরে স্টেশনের পাশে বাড়ির দিকে যখন তিনি তাকালেন, দীর্ঘ 2 বছর পরে বাড়িতে আসা প্রচন্ড আবেগে ভারাক্রান্ত হয়ে পড়লেন আলমাস সাহেব। এবং আমাদের গল্পের এখানে ইতি ঘটল। এই গল্প থেকে আমরা কি কি পেলাম? আমরা যদি একদম শুরু থেকে আসি, আলমাস সাহেব ট্রেনে ওঠার পরেই তার প্রথম যে অনুভূতিটি ছিল সেটা হচ্ছে প্রচন্ড গরম। এই গরমের অনুভূতি অর্থাৎ তাপীয় অনুভূতি কন্ট্রোল করছে থ্যালামাস। ঘুমিয়ে গেলেন আলমাস সাহেব। তাকে জাগানোর জন্য তার সহযাত্রী তাকে বিভিন্ন অনুভূতি দেওয়ার চেষ্টা করলো। প্রথমে টাচ করা হলো, অর্থাৎ স্পর্শ অনুভূতি কন্ট্রোল করবে থ্যালামাস। নাম্বার 2, স্পর্শে কাজ হলো না, চাপ দিলেন অর্থাৎ ধাক্কা দিলেন। চাপ অনুভূতি অর্থাৎ ধাক্কার অনুভূতি কন্ট্রোল করবে থ্যালামাস। তাতেও কাজ হলো না, সবশেষে চিমটি কাটতে হলো অর্থাৎ যন্ত্রণা দিতে হলো। এই যন্ত্রণা অনুভূতি কন্ট্রোল করবে থ্যালামাস। এই ধরনের তাপ, চাপ, স্পর্শ, যন্ত্রণা যত অনুভূতি রয়েছে, এই ধরনের স্থূল অনুভূতিগুলো কন্ট্রোল করবে থ্যালামাস। আলমাস সাহেব এবার ঘুম থেকে ধর্মরিয়ে হঠাৎ করে জেগে উঠলেন। এই হঠাৎ করে জেগে ওঠার ব্যাপারটাও কন্ট্রোল করবে থ্যালামাস। জেগে ওঠার পরে থাপ্পড় দিতে ইচ্ছে হলেও তিনি থাপ্পড় দিলেন না, কারণ তার ব্যক্তিত্ব প্রবল। এই ব্যক্তিত্বের ব্যাপারটাও কন্ট্রোল করবে থ্যালামাস। এবং সবশেষে তিনি রেল স্টেশনে নামলেন, অর্থাৎ থ্যালামাস রিলে স্টেশন হিসেবে কাজ করবে। রিলে স্টেশন জিনিসটা কি সেটাতে পরে আসছি। সবশেষে আলমাস সাহেব বাড়ির দিকে তাকিয়ে প্রচন্ড আবেগে ভারাক্রান্ত হয়ে পড়লেন। এই আবেগের কেন্দ্র হিসেবেও কাজ করবে থ্যালামাস। এখন আমরা আসছি রিলে স্টেশন ব্যাপারটা কি সেটার সংক্ষিপ্ত একটা ব্যাখ্যায়। রিলে স্টেশন মানে হলো মধ্যবর্তী একটা স্টেশন। কিছুক্ষণ আগে আমরা বলেছি যে সেরেব্রাম আমাদের সকল অনুভূতি গ্রহণ করে। জাস্ট ফর এক্সাম্পল, চোখ থেকে কোনো একটা ছবি সেরেব্রামে পৌঁছাবে, কিন্তু সেটা সরাসরি সেরেব্রামে যায় না। সেই ছবিটা প্রথমে থ্যালামাসে যায়, থ্যালামাস সেটাকে সেরেব্রামে পাঠায়। অর্থাৎ থ্যালামাস যে কোনো একটা অনুভূতির জন্য মধ্যবর্তী জায়গা হিসেবে কাজ করে। এই মধ্যবর্তী জায়গাটাকে বলা হচ্ছে রিলে স্টেশন। আশা করি সবাই থ্যালামাসের কাজগুলো বুঝতে পেরেছো। মনে রাখার চেষ্টা করো, মনে না থাকলে আলমাস সাহেবের কথা মনে করো। আমরা এবারে চলে আসছি থ্যালামাসের ছোট ভাইয়ের কাছে। থ্যালামাসের ঠিক নিচেই থ্যালামাসের আর একটা ছোট ভাই আছে, যার নাম হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের গঠন সম্পর্কে দুইটা কথা জানতেই হবে। প্রথমত, হাইপোথ্যালামাস সেরেব্রামের লিম্বিক অংশের সাথে সংযুক্ত থাকে। দ্বিতীয়ত, থ্যালামাস নিচের দিকে একটা সূক্ষ্ম গ্রন্থির সাথে সংযুক্ত থাকে, যার নাম পিটুইটারি গ্রন্থি। যেহেতু এটা গ্রন্থির সাথে সংযুক্ত থাকে, অবশ্যই এটার হরমোন রিলেটেড কোনো না কোনো একটা ফাংশন আছে। কি সেই ফাংশন আমরা খুব বেশি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যা আগামী দিন। শুধু এতটুকুই বলে রাখছি, থ্যালামাস ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামের দুইটা হরমোন ক্ষরণ করে। যেহেতু হাইপোথ্যালামাস নিউরন দিয়ে তৈরি হয়, এখান থেকে যে হরমোনগুলো খরিত হয় এই হরমোনগুলোকে বলা হবে নিউরো হরমোন। অর্থাৎ এক কথায় হাইপোথ্যালামাস ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন নামের দুইটি নিউরো হরমোন ক্ষরণ করে।
হাইপোথ্যালামাসের বাকি কাজগুলো জানার জন্য আমরা থ্যালামাসের সাথে কম্প্যারিজনে যাব। হাইপোথ্যালামাস যেহেতু থ্যালামাসের ছোট ভাই, এখানে অনেক কাজেই বেশ মিল খুঁজে পাবো আমরা। যেমন আমরা যদি শুরুতেই আসি, থ্যালামাসের ফার্স্ট কাজ আমরা বলেছিলাম তাপ অনুভূতি নিয়ন্ত্রণ করা। হাইপোথ্যালামাসের কাজ হবে খুব কাছাকাছি দেহ তাপ নিয়ন্ত্রণ করা। দুইটার মধ্যে ডিফারেন্স অনেকেই বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দিচ্ছি। থ্যালামাসের কাজ হলো ঠান্ডা গরম এই অনুভূতিটা বুঝতে পারা, অর্থাৎ বাইরের পরিবেশের তাপীয় অনুভূতি পাওয়া। আর হাইপোথ্যালামাসের কাজ হলো দেহের নিজস্ব টেম্পারেচার কত থাকবে, 100 ডিগ্রি ফারেনহাইট নাকি অনেক বেশি নাকি অনেক কম, এই ব্যাপারটা কন্ট্রোল করা। থ্যালামাসের পরবর্তী কাজ আমরা পড়েছিলাম, থ্যালামাস স্থূল অনুভূতি নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ চাপ, স্পর্শ, যন্ত্রণা এই অনুভূতিগুলো কন্ট্রোল করবে। হাইপোথ্যালামাস সূক্ষ্ম অনুভূতি কন্ট্রোল করবে। সূক্ষ্ম অনুভূতি মানে কি? ভালো লাগা, খারাপ লাগা, হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভালোবাসা, এই ধরনের যত ফিলিং আছে, আমরা যেগুলোকে সহজ ইংরেজিতে ফিলিং বলে থাকি, এই ফিলিং গুলো কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস। থ্যালামাসের পরবর্তী কাজ আমরা পড়েছিলাম, থ্যালামাস ঘুম থেকে হঠাৎ জেগে উঠতে সাহায্য করে। তাহলে হাইপোথ্যালামাস কি করবে? হাইপোথ্যালামাস ঘুম থেকে নিয়মিত জেগে উঠতে সাহায্য করবে। মানে কি? মানে হলো আমরা প্রতিদিন যে একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠি, আমাদের একটা রুটিন আছে, আমাদের ব্রেইনে একটা রুটিন সেট করা আছে যে আমরা এই নির্দিষ্ট সময় ঘুমাবো, নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবো। এই ব্যাপারটা কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। এই জন্য হাইপোথ্যালামাসের খুব সুন্দর একটা নাম রয়েছে, ইংরেজিতে বলা হয় বায়োলজিক্যাল ক্লক, বাংলাতে বলা হয় জীবতাত্ত্বিক ঘড়ি। আবারও বলছি, হাইপোথ্যালামাসকে জীবতাত্ত্বিক ঘড়ি বলা হয়ে থাকে। সবশেষ কাজ থ্যালামাসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, থ্যালামাস আবেগের কেন্দ্র হিসেবে কাজ করে, হাইপোথ্যালামাস স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে। দ্যাটস অল। অনেকেই কিছু কিছু জায়গায় বুঝতে পারছো না যে আসলে আবেগ আবার অন্যদিকে ভালোবাসা। মস্তিষ্কের ক্ষেত্রে একটা ব্যাপার হলো, কোনো একটা অংশই পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ না, একটা অংশই যে সকল কাজ টোটালি করে ফেলতে পারবে ব্যাপারটা সম্ভব না। এই জন্য কিছু কাজ ওভারল্যাপ হয়, কিন্তু দিতে হবে এক্সাক্ট শব্দগুলো জানা প্রয়োজন, এই জন্য আমি এভাবে ব্যাখ্যা করেছি। যা হোক, হাইপোথ্যালামাস শেষ হলো। আহ পরবর্তী অংশে যাওয়ার আগে আমি আরেকটা পোল থ্রো করতে চাই। বি প্রিপেয়ার্ড এভরিওয়ান। পোল লঞ্চ করা হয়েছে, 20 সেকেন্ড চলবে, দ্রুত আনসার করো। বিশ সেকেন্ড অতিক্রান্ত হয়েছে, পোল এন্ড করে দিচ্ছি। স্বাভাবিকভাবে অধিকাংশই সঠিক উত্তর দিয়েছো। হাইপোথ্যালামাসের কাজ হলো ভালোবাসা নিয়ন্ত্রণ করা। অনেকেই তাপ অনুভূতিতে শুরুতেই অ্যান্সার করেছো, তাদের জন্য আবারও বলছি, শুধু একটা শব্দ দেখে কখনো আনসার করবে না, টোটাল অপশনটা ভালো করে পড়বে। তাপ অনুভূতি আসলেই সেটা থ্যালামাস, দেহ তাপ হাইপোথ্যালামাস। আবেগ অ্যান্সার করেছো অনেকে, আমি আগেই বলেছি আবেগে ভারাক্রান্ত হয়ে যাওয়া আলমাস সাহেবের কাজ, দ্যাট মিনস এটা থ্যালামাসের কাজ। ব্যক্তিত্ব কন্ট্রোল করে থ্যালামাস, কিছুক্ষণ আগে আমরা পড়ে এসেছিলাম। বাকি থাকে ভালোবাসা, এই সকল ভালোবাসা কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। হাইপোথ্যালামাসের মধ্য দিয়ে আমাদের অগ্র মস্তিষ্ক শেষ হয়েছে, আমরা এবারে মধ্য মস্তিষ্কে যেতে চাই। মধ্য মস্তিষ্ক খুবই ছোট্ট একটা অংশ, দেখো ছবিতে সবুজ চিহ্নিত করা আছে, খুবই ছোট্ট অংশ, এটার নামে মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্কের গঠন সম্পর্কে কিছুই জানতে হবে না, আমরা এতটুকু শুরুতেই জেনে এসেছি। এখানে চারটা অংশ আছে, টেকটাম, কর্পোরা, কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল পেডাঙ্কল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আমরা শুধুমাত্র মধ্য মস্তিষ্কের কাজটা জানার চেষ্টা করব। মধ্য মস্তিষ্কের কাজ হলো আমাদের দর্শন এবং শ্রবণ এই দুই তথ্যের মধ্যে সমন্বয় ঘটানো। আমরা সবাই জানি যে আমরা দেখি চোখ দিয়ে কিন্তু শুনি কান দিয়ে। চোখ এবং কানের মধ্যে সরাসরি কোনো সংযোগ নেই। আমরা যে বস্তুটা দেখছি সেটাই যে শুনছি এমন কোনো গ্যারান্টি তো আমরা দিতে পারছি না। এই গ্যারান্টি দিচ্ছে আমাদেরকে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক যে কোনো একটা ছবি, দ্যাট মিনস যে কোনো একটা দৃশ্য এবং সেই সাথে সেটার শব্দ, এই দুইটাকে একসাথে কম্বাইন করে সেরেব্রামে পাঠায়। এই জন্য আমরা বলি মধ্য মস্তিষ্ক দর্শন এবং শ্রবণ এই দুই তথ্যের মধ্যে সমন্বয় ঘটায়। মধ্য মস্তিষ্ক পেরিয়ে আমরা চলে এসেছি মস্তিষ্কের শেষ অংশ, পশ্চাৎ মস্তিষ্কে। পশ্চাৎ মস্তিষ্ক একদম শেষ অংশ, সবাই দেখতে পাচ্ছ এখানে তিনটি অংশ রয়েছে। পেছনের অংশটা সেরেবেলাম, সেরেবেলামের সামনে পন্স এবং সবার নিচে মস্তিষ্কের সর্বশেষ অংশ, যার পর থেকে স্পাইনাল কর্ড অর্থাৎ সুষুম্না কাণ্ড
শুরু হয়েছে সেই অংশটার নাম মেডুলা। আমরা প্রথমে আসছি সেরেবেলামে। সেরেবেলাম নামটাতে অনেকেই সেরেব্রামের সাথে মিল খুঁজে পাচ্ছ। প্রকৃতপক্ষে এটা সেরেব্রামের সাথে অনেক মিল আছে, গঠন কাজ সবকিছুতেই সেরেব্রামের সাথে মিল। কেমন মিল? আমরা সেরেব্রামটা আরেকবার রিকল করছি। সেরেব্রাম পুরো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, বিপরীত দিকে সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। কতটুকু বড়? খুব বেশি বড় না, দেখা গেছে সেরেবেলামের গড় ওজন মাত্র 150 গ্রাম, কিন্তু এটা পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। সেরেব্রামের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম এখানে ডান এবং বাম পাশে দুইটা আলাদা হেমিস্ফিয়ার ছিল। ঠিক একইভাবে সেরেবেলামের ক্ষেত্রেও ডান এবং বাম দুই পাশে দুইটা আলাদা হেমিস্ফিয়ার থাকবে। সেরেব্রামের দুইটা হেমিস্ফিয়ারের সংযোজক টিস্যু ছিল কর্পাস ক্যালোসাম। একইভাবে সেরেবেলামের দুইটা হেমিস্ফিয়ারের মধ্যে একটা সংযোজক থাকবে, এটার নাম হবে এবারে ভার্মিস। সেরেব্রামকে আমরা যখন কেটেছিলাম ভেতরে হোয়াইট ম্যাটার বাইরে গ্রে ম্যাটার পেয়েছিলাম, এখানেও একইভাবে যদি কাটা হয় ভেতরের দিকে হোয়াইট ম্যাটার পাওয়া যাবে, বাইরের দিকে গ্রে ম্যাটার পাওয়া যাবে। কাজ কি করবে? কাজেও সেরেব্রামের সাথে যথেষ্ট মিল আছে, কিন্তু এই মিল থাকাটাই আমাদের জন্য খুব বেশি সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ যেখানেই মিল থাকে সেখানেই কনফিউশন। আমরা আরেকবার সেরেব্রামের কাজটা রিকল করছি। সেরেব্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমি বলেছিলাম ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা। আমি আবারও রিপিট করছি, কার্যকলাপ। অন্যদিকে সেরেবেলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ঐচ্ছিক পেশির পেশি টান নিয়ন্ত্রণ করা। দ্যাট মিনস এক একটা পেশির যে মাসেল স্ট্রেংথ থাকে, যেটাকে আমরা মাসেল টোন বলে থাকি, মাসেল টোন অথবা পেশি টান কন্ট্রোল করছে সেরেবেলাম। কিন্তু পুরো পেশিটার কার্যকলাপ, অর্থাৎ এটা সংকুচিত হবে নাকি প্রসারিত হবে, এতটুকু কন্ট্রোল করছে সেরেব্রাম। যেহেতু সেরেবেলাম পেশি টান নিয়ন্ত্রণ করছে, সুতরাং এটা আমাদেরকে স্টিডি রাখবে, সোজা রাখবে। অর্থাৎ সেরেবেলাম আমাদের ভারসাম্য রক্ষা করবে। এই ভারসাম্য শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় 2বার অলরেডি এসেছে, ভবিষ্যতে আসার সম্ভাবনা খুবই প্রবল। ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন অংশ? খুবই সহজ উত্তর, দি সেরেবেলাম। সেরেবেলামের কাজ মনে রাখার জন্য ডাইজেস্টে নেমোনিক অথবা ছন্দ আছে, আমি আর ছন্দ বলছি না। আমার মনে হয় যে লজিক্যালি চিন্তা করলে সেরেবেলামের কাজটা যথেষ্ট সহজ। সেরেব্রাম বনাম সেরেবেলাম আমরা একবার বলে এসেছি, আরেকবার আমি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেরেব্রাম ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, বিপরীত দিকে সেরেবেলাম ঐচ্ছিক পেশির পেশি টান নিয়ন্ত্রণ করে থাকে। আমরা এবারে চলে যাচ্ছি মস্তিষ্কের সবশেষ অংশ মেডুলা অবলঙ্গাটাতে। মেডুলা অবলঙ্গাটা মস্তিষ্কের একদম শেষ অংশ, এরপর থেকে এই সুষুম্না কাণ্ড শুরু হয়েছে। এটারও গঠন খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, কাজ প্রয়োজন পড়বে। মেডুলা অবলঙ্গাটার কাজ সম্পর্কে বলতে গেলে এক শব্দে একটা কথা বলা যায়, সেটা হলো মেডুলা অবলঙ্গাটা আমাদের শরীরে সকল স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ যেটা আমরা ইচ্ছা করে করি না, সাবকনশাসলি অথবা আনকনশাসলি ঘটে থাকে, সেটা কন্ট্রোল করছে মেডুলা অবলঙ্গাটা। কি কেমন কি কাজ রয়েছে? আমরা যদি খাবারের ক্ষেত্রে কল্পনা করি, খাবার গিলে ফেলার যে লাস্ট স্টেজ, সেটা আমাদের ইচ্ছার বাইরে স্বয়ংক্রিয়ভাবে ঘটে থাকে। তারপরে পুরো খাদ্যনালীর মধ্যে খাবারের চলাচল এবং সবশেষে মলমূত্র ত্যাগ, এসব কিছুই আমাদের ইচ্ছার বাইরে স্বয়ংক্রিয়ভাবে চলে। সুতরাং এগুলো সবই মেডুলা অবলঙ্গাটা নিয়ন্ত্রণ করবে। আমরা যদি রক্ত সংবহন তন্ত্রের দিকে তাকাই, তাহলে হার্টবিট করছে স্বয়ংক্রিয়ভাবে, রক্তনালী সংকোচন প্রসারণ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, রক্তচাপ বাড়ছে কমছে স্বয়ংক্রিয়ভাবে, সুতরাং সব মেডুলা নিয়ন্ত্রণ করছে। শ্বসন অর্থাৎ ফুসফুস সংকুচিত প্রসারিত হচ্ছে, মেডুলা নিয়ন্ত্রণ করছে। এবং আমাদের ইচ্ছার বাইরে হাঁচি কাশি বমি যখন ঘটছে, সেটাও স্বয়ংক্রিয়ভাবে ঘটছে। তাহলে সহজ কথায় আমাদের যত স্বয়ংক্রিয় কার্যকলাপ আছে সেটাই মেডুলা নিয়ন্ত্রণ করছে। এতটুকুর পরেও যদি কারো কাছে কঠিন হয়ে যায়, তার জন্য আরেকটা সহজ ট্রিক্স বলে দিই। আমাদের বডির মিড লাইনে যা কিছু অ্যাক্টিভিটি আছে, এইসব অ্যাক্টিভিটি কন্ট্রোল করছে মেডুলা অবলঙ্গাটা। জাস্ট মিড লাইন অ্যাক্টিভিটি চিন্তা করো, খাবার গিলে ফেলা, পেরিস্টালসিস, মলমূত্র ত্যাগ, হার্ট বিটিং, শ্বসন, হাঁচি কাশি বমি, স্বাভাবিকভাবে সবই মিড লাইন অ্যাক্টিভিটি, সুতরাং সব কন্ট্রোল করছে মেডুলা অবলঙ্গাটা। তবে এখানে খুব 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 গুরুত্বপূর্ণ একটা তথ্যের দিকে সবার নজর আকর্ষণ করছি, সেটা হলো যদিও শ্বসন নিয়ন্ত্রণ করে থাকে মেডুলা অবলঙ্গাটা, অর্থাৎ ফুসফুসের সংকোচন প্রসারণের ব্যাপারটা মেডুলাই নিয়ন্ত্রণ করে, কিন্তু শ্বসন কতবার ঘটবে প্রতি মিনিটে, এই শ্বাসক্রিয়ার হারটা নিয়ন্ত্রণ করে থাকে পন্স। পন্সের যতগুলো কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে পন্স স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে থাকে। আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজগুলো সম্পর্কে জানলাম।
কাজগুলো সম্পর্কে আমি আরেকবার বলছি। এই পুরো চ্যাপ্টারের মধ্যে দুইটা পার্ট খুব বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, আর একটা আমরা কিছুক্ষণ পরে পড়বো করোটিক স্নায়ু। এই কাজগুলো থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্যাটার্নে কোশ্চেন করা হয়। আমি কিছু হিন্ট দেওয়ার চেষ্টা করেছি, নেক্সট কুইজে বোধহয় আরো কিছু হিন্ট দিব। এই কাজগুলো সবাই যে যেভাবে পারো মুখস্থ করে হোক, ছন্দ দিয়ে হোক, ট্রিক্স দিয়ে হোক, গল্প দিয়ে হোক, যেভাবেই হোক মনে রাখার চেষ্টা করো। যাই হোক, আমরা পরবর্তী অংশে যাচ্ছি। আমরা এতক্ষণ ধরে অগ্র, মধ্য এবং পশ্চাৎ তিনটা অংশ সম্পর্কে আলোচনা করলাম। এই অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্কের বাইরেও মস্তিষ্কে আরো বেশ কিছু জায়গা আছে, যে জায়গাগুলো বেসিক্যালি খালি থাকে। খালি থাকে মানে এখানে কোনো ধরনের নিউরন থাকে না। তাহলে কি থাকে? এই খালি জায়গাগুলোতে বেশ কিছু তরল পদার্থ দিয়ে ভর্তি থাকে। মস্তিষ্কের এই তরল পদার্থ দ্বারা পূর্ণ জায়গাগুলোকে ইংরেজিতে বলা হয় ভেন্ট্রিকল, বাংলা ভাষায় বলা হয় গহ্বর অথবা প্রকোষ্ঠ। তোমরা খুব সহজেই ছবিটা দেখতে পাচ্ছ, ডানের ছবিটা দেখলেই চলবে। দেখো, ডান সেরেব্রামের ভেতরে এখানে একটা ভেন্ট্রিকল দেখা যাচ্ছে, বাম সেরেব্রামের ভেতরে একটা ভেন্ট্রিকল দেখা যাচ্ছে। দুই সেরেব্রামের মাঝখানে এখানে আমার লেজার পয়েন্টারটা যেখানে আছে সেখানে একটা ছোট্ট গহ্বর দেখতে পাচ্ছি, এবং শেষে সবার নিচে পশ্চাৎ মস্তিষ্কে আর একটা গহ্বর দেখা যাচ্ছে। এই গহ্বরগুলো প্রত্যেকটা আবার প্রত্যেকটার সাথে ইন্টার কানেক্টেড, একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে। দেখো খুব ভালো করে লক্ষ্য করে, প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ ডান পাশ এবং বাম পাশের সেরেব্রামের যে দুইটা ভেন্ট্রিকল, তারা মাঝখানের তৃতীয় ভেন্ট্রিকলের সাথে খুব সরু একটা ছিদ্রপথে সংযোগ রক্ষা করেছে। এই সরু ছিদ্রপথটাকে বলা হয় ভেন্ট্রিকুলার ফোরামেন। আর একটু নিচে আসছো, এই তো তৃতীয় ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকল থেকে নিচের দিকে এটা চতুর্থ ভেন্ট্রিকল। তার মাঝখানে যে সরু নালীটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ কল্ড সেরেব্রাল অ্যাকুইডাক্ট, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম মধ্য মস্তিষ্কের একটা অংশ। তাহলে মধ্য মস্তিষ্কের সেরেব্রাল অ্যাকুইডাক্ট তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকলের মধ্যে সংযোগ রক্ষা করে। তথ্যগুলো আরেকবার সামারাইজেশন করে দেয়া আছে, চাইলে খুব অল্প সময়ে আরেকবার দেখে নাও। প্রথম এবং দ্বিতীয় ভেন্ট্রিকল যেহেতু দুই পাশের সেরেব্রামে থাকে, এই জন্য এদেরকে পার্শ্বীয় ভেন্ট্রিকল বলা হয়। থার্ড ভেন্ট্রিকল হাইপোথ্যালামাসে, ফোর্থ ভেন্ট্রিকল পশ্চাৎ মস্তিষ্কে থাকে। প্রথম এবং দ্বিতীয় তৃতীয়র সাথে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে সংযোগ রক্ষা করে। অন্যদিকে তৃতীয় এবং চতুর্থ পরস্পরের মধ্যে সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে সংযোগ রক্ষা করে। দ্যাটস অল অ্যাবাউট ভেন্ট্রিকল। আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে আরো কিছু কুইজ টাইম পার করব। সরাসরি কুইজ দেওয়া হয়েছে, চ্যাট বক্সে অ্যান্সার করতে হবে। চ্যাট বক্সে সবাই অ্যান্সার করো। শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? আনসার টাইম শেষ। সবাই দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার করেছো, শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। আনসার সি, পন্স। কিন্তু কেউ কেউ ভুল করেছো স্বাভাবিকভাবেই, অনেকেই আনসার করেছো মেডুলা অবলঙ্গাটা। আমি কিছুক্ষণ আগে সতর্ক বার্তা দিয়েছিলাম যে মেডুলা অবলঙ্গাটা শ্বসন নিয়ন্ত্রণ করলেও শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করবে পন্স। নেক্সট কুইজ, খুব অল্প সময়ের মধ্যে আনসার করতে হবে। ভারসাম্যের সাথে জড়িত মস্তিষ্কের কোন অংশ? এ সেরেব্রাম, বি সেরেবেলাম, সি পন্স, ডি হাইপোথ্যালামাস। অধিকাংশই সঠিক উত্তর দিয়েছো এবারেও। সঠিক উত্তর বি সেরেবেলাম। যদিও কেউ কেউ ভুল আনসার করেছো, কেউ কেউ হাইপোথ্যালামাস বলার চেষ্টা করছো, কেউ সেরেব্রাম বলার চেষ্টা করছো। সবাইকে স্মরণ করিয়ে দিই, ভারসাম্যের সাথে জড়িত মস্তিষ্কের সেরেবেলাম। এবং তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, কোনো এক বছর মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল, ভবিষ্যতে আসতে পারে। যাই হোক, আমরা আমাদের আজকে লেকচারের প্রথম অংশ শেষ করলাম। করটিক স্নায়ু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেখানে যাওয়ার আগে আমি 2 মিনিট সময় দিচ্ছি চ্যাট বক্সে। খুব ছোট ছোট কোনো প্রশ্ন যদি থাকে সেগুলো করতে পারো। খুব বেশি ব্যাখ্যামূলক প্রশ্ন আমি এই মুহূর্তে নিতে পারছি না। যদি ছোট কোনো প্রশ্ন থাকে করতে পারো। জাস্ট 2 মিনিট ফর আইস ব্রেকিং সেশন। কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
অনেকেই প্রশ্ন করেছো মায়ালিন এবং নিউরেলিমা এর মধ্যে পার্থক্য কি। যদি আমি নিউরেলিমা নামটি বলিনি, তারপরে বলছি মায়ালিন এবং নিউরেলিমা দুইটি আলাদা স্তর। মায়ালিন স্তরের বাইরের দিকে যে আবরণী থাকে এটাকে নিউরেলিমা বলা হয়। সাধারণত মায়ালিনের চর্বি দিয়ে আবৃত থাকার পরে তার বাইরেও আরেকটা অতিরিক্ত আবরণী থাকে, যেটা প্রকৃতপক্ষে কোনো একটা কোষের কোষ ঝিল্লি। আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে অলিগোডেন্ড্রোসাইট যে কোষগুলো, সেগুলো মায়ালিন আবরণী তৈরি করে। তো ভেতরের চর্বিটা মায়ালিন আবরণী তৈরি করছে এবং বাইরের দিকে অলিগোডেন্ড্রোসাইটের কোষ ঝিল্লি যেটা, সেটা বাইরের দিকে নিউরিলেমা আবরণ তৈরি করছে। ব্রেন স্টেম সম্পর্কে অনেকে জানতে চেয়েছো, খুবই ভালো প্রশ্ন। আমাদের মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ককে একসাথে সমন্বিতভাবে ব্রেন স্টেম বলা হয়। এখন আশা করি ব্রেন স্টেমের কাজ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। কেউ কেউ প্রশ্ন করেছো এপেন্ডাইমার কাজ কি, অলরেডি একবার বলা হয়েছে। এপেন্ডাইমা মস্তিষ্কের ভেতরে তরল পদার্থ ক্ষরণ করে। মেনিনজাইটিসের ব্যাপারে প্রশ্ন করেছো। মেনিনজাইটিস হচ্ছে মেনিনজেসের প্রদাহজনিত রোগ, যেটা নাইজেরিয়া মেনিনজিটাইটিস নামের একটা জীবাণুর দ্বারা সংঘটিত হয়। পেরিস্টালসিস জানতে চেয়েছো অনেকে। পেরিস্টালসিস অর্থ হলো খাদ্যনালীর সংকোচন প্রসারণ। লোবের ব্যাপারটা বুঝিনি। লোব মানে হলো সেরেব্রামের ছোট ছোট খণ্ড। সেরেব্রামকে আমরা আরো যে 5টা আলাদা ছোট অংশে বিভক্ত করলাম, দ্যাট ইজ কল্ড লোব। মস্তিষ্কের জীবাণুটা ব্যাকটেরিয়া নাকি ভাইরাস? এটা একটা ব্যাকটেরিয়া। ভেন্ট্রিকল, করোটিক ভেন্ট্রিকলটা ক্লিয়ার হলো না। করোটিক ভেন্ট্রিকল বলে আমি কিছু বলিনি, এটা ভেন্ট্রিকলস অফ ব্রেইন বলা হয়। করোটিক ভেন্ট্রিকল টার্মটা আসলে শুদ্ধ না। ভেন্ট্রিকল হচ্ছে মস্তিষ্কের ভেতরে ফাঁকা জায়গা যেখানে তরল দ্বারা পূর্ণ থাকে। জাস্ট লাইক হার্টের ভেতরে যেমন ফাঁকা জায়গা রক্ত দিয়ে পূর্ণ থাকে, মস্তিষ্কের ভেতরে ফাঁকা জায়গাটা তরল দিয়ে পূর্ণ থাকে। এই তরলটার খুব সুন্দর একটা নাম আছে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সম্পর্কে ডাইজেস্টে তোমরা জানতে পারবে। ডাইজেস্টের সম্ভবত 145 পৃষ্ঠাতে এ সম্পর্কে ব্যাখ্যা করা আছে। লিম্বিক সিস্টেম কি? লিম্বিক সিস্টেম হচ্ছে সেরেব্রামের একটা পার্ট যেটা হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত থাকে এবং হাইপোথ্যালামাসকে বিভিন্ন ধরনের ভালোবাসা, রাগ এগুলো কন্ট্রোল করতে সাহায্য করে। আমি আর কোনো প্রশ্ন নিচ্ছি না, আপাতত চ্যাট বক্স বন্ধ। আমরা আবার পড়াশোনায় ফেরত আসি। আমাদের নেক্সট টপিক করোটিক স্নায়ু। মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো তৈরি হয় সেগুলোকে করোটিক স্নায়ু বলা হয়। করোটিক স্নায়ু সম্পর্কে বইতে একটা চার্ট দেয়া আছে। বলা হয় যে জুওলজি বইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো করোটিক স্নায়ুর চার্ট। এবং কোনো এক পৃষ্ঠা থেকে যদি একটা প্রশ্ন আসার গ্যারান্টি দেয়া যায় সেটা হলো করোটিক স্নায়ুর চার্ট। যদিও 100% গ্যারান্টি আমরা কেউই দিতে পারি না, তারপরও প্রায় প্রতি বছরই এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকবেই। করোটিক স্নায়ুর চার্টটা অনেক জটিল। আমরা এখান থেকে বেসিক্যালি কি কি পড়বো অনেকেরই জানার কৌতূহল থাকে। আমরা এখান থেকে নাম পড়বো, কাজ পড়বো, প্রকৃতি পড়বো এবং শাখা পড়বো। নাম শব্দটা শুনেই অনেকে নাক সিটকাচ্ছে, এটা আবার খুব সিরিয়াস কিছু হলো নাকি, মনে রাখা খুব তো কঠিন কিছু না। নাম মনে রাখা হয়তো কঠিন কিছু না, কিন্তু সিরিয়াল ওয়াইজ মনে রাখাটা বেশ কঠিন এবং বেশিরভাগ প্রশ্নই হয় নামের সিরিয়াল থেকে। কিভাবে প্রশ্ন হয় আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরো বলা হলো 3 নাম্বার করোটিক স্নায়ু কোনটি, অথবা অডিটরি স্নায়ুটি কত নং করোটিক স্নায়ু, এভাবে প্রশ্ন করা হতে পারে। সেই জন্য সিরিয়াল ওয়াইজ নাম মাস্ট মনে রাখতেই হবে। সিরিয়াল ওয়াইজ নাম মনে রাখার জন্য অনেক রকম ছন্দ নেমনিক আছে, এক একজন এক একটা ছন্দ জানো। তারপরে যদি কারোর প্রয়োজন পড়ে ডাইজেস্ট দেখে নেবে। আমি এই মুহূর্তে ছন্দের দিকে যাচ্ছি না। আমার যেটা ব্যক্তিগত পরামর্শ সেটা হলো নেক্সট 7 দিন তোমরা প্রতিদিন 15 মিনিট করে সময় দাও। জাস্ট ছোটবেলায় কবিতা মুখস্থ করতে যেভাবে, ওইভাবে নামগুলো সিরিয়াল ওয়াইজ মুখস্থ করতে ফেলো। ছন্দ ব্যবহার করলে অনেক সময় ভুল হওয়ার আশঙ্কা থাকে। তো যাই হোক, নামটা সিরিয়াল ওয়াইজ মুখস্থ করতে পারলে এরপরে কাজ এবং প্রকৃতি একসাথে পড়তে হবে। কিভাবে? আমরা কাজ পড়লেই সাধারণত প্রকৃতিটা বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো পরে ব্যাখ্যা করছি। এবং সবশেষে 3-4টা স্নায়ুর শাখা বইতে দেওয়া আছে, এই শাখাগুলো প্রয়োজন পড়বে। আমরা প্রকৃতিটা আগে একটু দেখে যাই। কিভাবে আমরা কাজ থেকে প্রকৃতি বুঝতে পারবো? আমরা সবাই জানি যে স্নায়ুগুলো বেসিক্যালি 3 প্রকৃতির হতে পারে। নাম্বার 1 সংবেদী অথবা সেন্সরি, নাম্বার 2 মোটর অথবা চেষ্টি, আর নাম্বার 3 মিক্সড অথবা মিশ্র। সংবেদী স্নায়ুটা কি? সংবেদী স্নায়ু হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু, অর্থাৎ অনুভূতি বহন করে এরকম কথা যদি কোথাও থাকে সেটা অবশ্যই সংবেদী স্নায়ু। খুব সহজ এক্সাম্পল ধরো আমি দিলাম, আমাদের চোখ থেকে একটা ছবি মাথায় যাওয়ার জন্য তো অবশ্যই একটা অনুভূতিবাহী স্নায়ুর প্রয়োজন পড়বে। তো চোখ থেকে যে স্নায়ুটা
একটা ছবিকে মস্তিষ্কে বহন করে নিয়ে যাবে, সেটা অবশ্যই সংবেদী স্নায়ু হবে। ঠিক উল্টো কাজটা করে চেষ্টীয়। চেষ্টীয় স্নায়ুর কাজ কি? এটা নির্দেশ বহন করে। দ্যাট মিনস মস্তিষ্ক থেকে কোনো একটা কাজ করার জন্য কোনো একটা অঙ্গে, সেটা হতে পারে হাত, হতে পারে পা, সেখানে নির্দেশ নিয়ে আসে। এবং কিসের নির্দেশ এটা? অধিকাংশ সময় এটা পেশি সঞ্চালন করার নির্দেশ হয়। অর্থাৎ সহজ কথায় আমরা যদি কোথাও পেশি সঞ্চালন, বিচলন, নরণ এই জাতীয় শব্দগুলো পাই, দ্যাট ইজ কল্ড চেষ্টীয় স্নায়ু। ইংরেজিতে বলা হয় মোটর স্নায়ু। এবং কোনো একটা স্নায়ু যদি একই সাথে দুই ধরনের কাজই করে, সেটা হবে মিশ্র স্নায়ু। এখন আমরা নামগুলো একবার করে পড়ে যাব এবং আমি যেভাবে বললাম এভাবে বাসায় মুখস্থ করার চেষ্টা করবে সবাই। চেষ্টা না, বেসিক্যালি মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ যা ইচ্ছা করে রাখতে হবে। নামগুলো একবার আমি বলছি: অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি অ্যান্ড হাইপোগ্লোসাল। এবারে আমরা কাজে চলে যাচ্ছি। সবগুলো স্নায়ুর কাজ সমানভাবে গুরুত্বপূর্ণ না, আমি গুরুত্বপূর্ণ কাজগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। মোস্ট ইম্পর্টেন্ট তিনটা বেসিক অনুভূতিবাহী স্নায়ু। তিনটা বেসিক অনুভূতি কি কি আমরা সবাই জানি। চোখ, কান এবং নাক, এই তিনটা হচ্ছে আমাদের বেসিক তিনটা ইন্দ্রিয়। চোখ দিয়ে আমরা দেখি, এই দেখার অনুভূতি বহন করার জন্য যে স্নায়ু থাকে সেটার নাম অপটিক স্নায়ু। নাম থেকেই আমরা কিছুটা বুঝতে পারছি, অপটিক নামটাতে কেমন যেন একটা চশমা চশমা গন্ধ আছে। দ্বিতীয়ত কান। কান যখনই আসে সেখানেই অডিও শব্দটা আছে, এবং অডিটরি নামটাতেই একটা অডিও অডিও গন্ধ সবাই পাচ্ছ। সুতরাং অডিটরি স্নায়ুর বেসিক কাজ হবে শ্রবণ অনুভূতি, অর্থাৎ যে কোনো একটা শোনার অনুভূতি মস্তিষ্কে বহন করে নিয়ে যায়। এবং আজকে থেকে আরেকটা কথা মাথার মধ্যে একদম গেঁথে নাও, সেটা হলো যেখানেই শ্রবণ পাবে সেখানে শ্রবণের আর একটা যমজ ভাই চলে আসবে, তার নাম হলো ভারসাম্য অনুভূতি। অর্থাৎ যেখানেই শ্রবণ অনুভূতি থাকবে সেখানেই পাশাপাশি ভারসাম্য অনুভূতি থাকবে। কান থেকে আমরা বেসিক্যালি দুইটা অনুভূতি গ্রহণ করি, একটা শ্রবণ আর একটা ভারসাম্য অনুভূতি। এই অনুভূতি দুইটা বহন করে অডিটরি স্নায়ু। এবং সবশেষে অলফ্যাক্টরি স্নায়ু। সব শেষে না, বেসিক্যালি এটা সবার শুরুতে, 1 নাম্বার স্নায়ু অলফ্যাক্টরি। এটার কাজ হলো পৃথিবীর যত পারফিউম ফ্যাক্টরি আছে সব পারফিউম ফ্যাক্টরির পারফিউমের ঘ্রাণ উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছানো। জাস্ট নট দ্য পারফিউম, যত ডাস্টবিন আছে সেগুলোর ঘ্রাণ উদ্দীপনাও মস্তিষ্কে পৌঁছায় অ্যাবসলিউটলি। সহজ কথায় সকল ঘ্রাণ উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছাবে অলফ্যাক্টরি স্নায়ু। এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তিনটাই যেহেতু অনুভূতি বহন করছে, এই তিনটা একদম কোর, পিওর সেন্সরি স্নায়ু। এরপরে আমরা আসছি তিনটা স্পেশাল স্নায়ুতে, নাম্বার 3, 4 অ্যান্ড 6। এই তিনটা যমজ ভাই। যমজ ভাই বললে ভুল হবে, এরা অনেকটা ওই রকম যে মানে এক আত্মা তিন প্রাণ এই টাইপের, মানিক জোর। তো এই তিন ভাই কি করে? এই তিন ভাইয়ের একটাই কাজ, সেটা হলো চোখ যখন বিভিন্ন দিকে নড়াচড়া করতে চায়, এই চোখের যে আইবলটা আছে, আইবল অর্থাৎ অক্ষিগোলকে সঞ্চালন নিয়ন্ত্রণ করা। তো যেহেতু এরা সঞ্চালন নিয়ন্ত্রণ করছে, এই তিনটা স্নায়ু একদম পিওর মোটর। এবারে আমরা আসছি আরো তিনটা স্নায়ুর ক্ষেত্রে, কিছুটা গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা আসি ফেসিয়াল। ফেস মানে মুখ, সবাই জানো। মুখের ভেতরে প্রধানত দুইটা জিনিসই থাকে, জিহ্বা থাকে আর দাঁত থাকে। জিহ্বার কাজ স্বাদ গ্রহণ করা, দাঁতের কাজ চর্বণ করা। তাহলে ফেসিয়াল স্নায়ুর কাজ হচ্ছে স্বাদ গ্রহণ এবং চর্বণ। যেহেতু চর্বণের জন্য নির্দেশ পাঠাতে হবে, দ্যাট মিনস এখানে একটা মোটর কাজ আছে, আবার স্বাদ গ্রহণের মতো একটা সেন্সরি কাজও আছে। অর্থাৎ ফেসিয়াল স্নায়ুটা একই সাথে সেন্সরি মোটর, অর্থাৎ মিক্সড। স্বাদ গ্রহণের ব্যাপারটা যেহেতু চলেই আসলো, স্বাদ গ্রহণের জন্য আরেকটা স্নায়ু কাজ করে, এটার নাম গ্লসোফ্যারিঞ্জিয়াল। মনে রাখবো কিভাবে? গ্লস তো শব্দটার অর্থই জিহ্বা, এই অর্থটা মনে রাখতে হবে। তো গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু এটা স্বাদ গ্রহণের পাশাপাশি জিহ্বাতে আরেকটা কাজ করে, সেটা হলো জিহ্বাকে কিছু পরিমাণে ডানে বামে নাড়াতে পারে। অর্থাৎ জিহ্বার নড়াচড়ার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখে। তো এখানেও যেহেতু একই সাথে স্বাদ গ্রহণ আবার সঞ্চালন, অর্থাৎ সেন্সরি মোটর দুইটা কাজই আছে, সুতরাং গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু একই সাথে সেন্সরি অ্যান্ড মোটর, অর্থাৎ মিক্সড স্নায়ু। জিহ্বা সঞ্চালনে কিছুটা কাজ করে গ্লসোফ্যারিঞ্জিয়াল। তাহলে প্রধান কাজ কে করে? প্রধান কাজ কে করে? এই যে আরেকটা গ্লোসা আছে দেখো, সেটা হচ্ছে হাইপোগ্লোসাল। হাইপোগ্লোসাল এটার কাজই হলো জিহ্বা সঞ্চালন করা। এ স্বাদ গ্রহণের ধারে পাশেও যায় না, শুধু জিহ্বা সঞ্চালনেই ব্যস্ত থাকে। এবং লাস্ট আর একটা স্নায়ুর কাজ খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরও ইনক্লুড করেছি আমি, অ্যাক্সেসরি স্নায়ু, মাথা এবং কাঁধের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। আবারও যেহেতু সঞ্চালন শব্দটা এসেছে, দ্যাট মিনস এটা একটা পিওর মোটর স্নায়ু। তো অনেকটাই প্যাচ লেগে যাচ্ছে, কোনোটা সেন্সরি, কোনোটা মোটর, কোনোটা স্বাদ গ্রহণ, কোনোটা জিহ্বা সঞ্চালন। আমার মনে হয় এরকম করে ইনফরমেশন গুলো যদি একসাথে কম্পাইল করে পড়ো তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো এখানে আমি
খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কম্পাইল করে দেওয়ার চেষ্টা করেছি। পিওর সেন্সরি স্নায়ু আছে তিনটা, নাম্বার 1, 2 and 8, অর্থাৎ অলফ্যাক্টরি, অপটিক অ্যান্ড অডিটরি। পিওর মোটর আছে 5টা স্নায়ু, নাম্বার 3, 4, 6, 11, 12, অর্থাৎ অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। আইবল মুভমেন্ট অর্থাৎ অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে প্রধানত তিনটা স্নায়ু, নাম্বার 3, 4 and 6, অর্থাৎ অকুলোমোটর, ট্রক্লিয়ার অ্যান্ড অ্যাবডুসেন্স। এখানে দুইটা শব্দ লিখে রাখবে, দেখো লাল কালিতে আমি লিখে রেখেছি SO4 LR6। মানে জানতে চাইও না, আল্লাহর ওয়াস্তে আগামী দিন ব্যাখ্যা করব। স্বাদ গ্রহণ এবং জিহ্বা চালনার মধ্যে একটা কনফ্লিক্ট আমরা আগের পেজে দেখেছিলাম, আমরা এখানে একসাথে কম্পাইল করে দিয়েছি। স্বাদ গ্রহণে দুইটা স্নায়ু কাজ করে, ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল। আবার জিহ্বা চালনাতেও দুইটা স্নায়ু একসাথে কাজ করে, হাইপোগ্লোসাল এবং গ্লসোফ্যারিঞ্জিয়াল। তো আমার মনে হয় এই পৃষ্ঠাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা বাসায় নিজেরা এভাবে কম্পাইল করে পড়তে পারো। দ্যাটস অল অ্যাবাউট ক্রেনিয়াল নার্ভস। তবে একটা জিনিস এখনো বাকি রয়ে গেছে, সেটা হলো শাখা। শাখাটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে বইতে বোধহয় 3টা স্নায়ুর শাখা দেওয়া আছে তোমাদের বইতে। এর মানে এই না যে অন্যান্য স্নায়ুগুলোর কোনো শাখা নেই, অন্যান্য স্নায়ুর শাখাও আছে, তোমাদের বইতে দেওয়া নাই। তো প্রথমে আমরা আসছি ট্রাইজেমিনাল স্নায়ুতে, ম্যাক্সিলারি, অপথ্যালমিক অ্যান্ড ম্যান্ডিবুলার। মনে রাখার জন্য অনেকেই মম নামের একটা নেমোনিক ব্যবহার করেন। এম তে ম্যাক্সিলারি, ও তে অপথ্যালমিক, এম তে ম্যান্ডিবুলার। সেকেন্ড যেটা শাখা দেওয়া আছে সেটা হলো ফেসিয়াল, প্যালাটাইন অ্যান্ড হায়োম্যান্ডিবুলার। খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু গুরুত্বটা এখানে, সেটা হলো ট্রাইজেমিনালের একটা শাখা আছে ম্যান্ডিবুলার, ফেসিয়ালের একটা শাখা আছে হায়োম্যান্ডিবুলার। এই জায়গাটাতে একটা কনফ্লিক্ট হতে পারে, খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। সবশেষে আমরা আসছি ভ্যাগাসে। ভ্যাগাসের নাম্বার কত? চ্যাট বক্সে লিখে পাঠাও, ভ্যাগাস কত নাম্বার স্নায়ু? অনেকেই লিখে পাঠিয়েছো ভেগাস নাম্বার 10 স্নায়ু। এবারে আরেকটা প্রশ্ন করি, ফুটবলে অথবা ক্রিকেটে সবচেয়ে ইম্পর্টেন্ট জার্সি কত নাম্বার হয়? চ্যাট বক্সে লিখে পাঠাও, সবচেয়ে ইম্পর্টেন্ট জার্সি সাধারণত কত নাম্বার হয়? আবারও অধিকাংশ অ্যান্সার পাঠিয়েছো নাম্বার 10। দ্যাট মিনস ভেগাস এটা হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভস প্লেয়ার লিস্টে সবচেয়ে দামি প্লেয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়ু। আমাদের শরীরের যত গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় অঙ্গ আছে সব জায়গাতে ভেগাস নার্ভের একটা করে শাখা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা শাখার নাম এখানে দেওয়া আছে। তোমরা শব্দগুলোর সাথে সবাই পরিচিত। হৃৎপিণ্ডে অর্থাৎ হার্টে সাপ্লাই দেয় যেটা, সেটার নাম কার্ডিয়াক। ফুসফুসে সাপ্লাই দিলে পালমোনারি। পাকস্থলীতে সাপ্লাই দিলে গ্যাস্ট্রিক। এবং ল্যারিংস অর্থাৎ ষড়যন্ত্রে সাপ্লাই দিলে এটা অবশ্যই ল্যারিঞ্জিয়াল। এখান থেকে ভেগাসের শাখাগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিস্তার। তোমরা সবাই তো শব্দগুলো বুঝতে পারছো, কার্ডিয়াক মানে হার্ট, পালমোনারি মানে ফুসফুস। এখান থেকে প্রশ্নটা করা হবে এভাবেই যে পালমোনারি স্নায়ু কোথায় স্নায়ু সংবহন করে? ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী নাকি ষড়যন্ত্র? এইভাবে প্রশ্ন করা হতে পারে। এখানে খুব মজার একটা তথ্য দিই, খুব বেশি একাডেমিক ইম্পর্টেন্ট না, কিন্তু তথ্যটা আমার কাছে বেশ মজার ছিল। সেটা হলো ভেগাস স্নায়ু যেহেতু পাকস্থলীতে স্নায়ু সংবহন করে, অর্থাৎ পাকস্থলীতে ক্ষুধা লাগলে ক্ষুধার অনুভূতিটা ভেগাস স্নায়ুই মস্তিষ্কে পৌঁছে দেয়। এই জন্য ভেগাস স্নায়ুকে ইংরেজিতে হাংরি নার্ভ বলা হয়, অর্থাৎ বাংলায় ক্ষুধার্ত স্নায়ু বলা হয়। দ্যাটস অল অ্যাবাউট ক্রেনিয়াল নার্ভস। ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে আবারও বলছি, এই ছকটা এতটাই দামি একটা ছক, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান, ইংলিশ মিলিয়ে হাজার হাজার পাতা পড়ছো, কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারবে না যে এই পাতা থেকে একটা প্রশ্ন হবেই, কিন্তু ক্রেনিয়াল নার্ভসের এই এক পাতার একটা ছক থেকে মোটামুটি গ্যারান্টি দেওয়া যায় এখান থেকে একটা প্রশ্ন হবেই। তাই চাইলেই যদি একটা প্রশ্ন অ্যান্সার করা যায়, দোষ কি? একটু ভালো করে পড়ো, তথ্যগুলো একসাথে কম্পাইল করে পড়ো, নিজের মতো করে গুছিয়ে নাও, সহজ হবে পড়া। জটিল ভেবে খুব বেশি জটিল করে ফেলো না। আর একটা কুইজ টাইম, চ্যাট বক্স ওপেন। স্বাদ গ্রহণের সাথে জড়িত কোন স্নায়ু? অপশন এ হাইপোগ্লোসাল, অপশন বি গ্লসোফ্যারিঞ্জিয়াল, অপশন সি ফেসিয়াল, অপশন ডি অলফ্যাক্টরি। চ্যাট বক্সে সময় দিচ্ছি 20 সেকেন্ড। এবারে কিন্তু
অ্যাবসলিউট কোন আনসারের পক্ষে খুব বেশি রায় নাই, সবাই কনফিউজড হয়ে আছো, কেউ বলছো বি, কেউ বলছো সি, কেউ বি, কেউ সি। আসলে কোনটা আনসার হবে? এখন পর্যন্ত একটাও সঠিক উত্তর পাইনি, এখন পর্যন্ত একটাও সঠিক উত্তর পাইনি। সঠিক উত্তর হবে বি এবং সি উভয়টি। যদিও রিসেন্টলি মেডিকেলে মাল্টিপল অ্যান্সার হয় না, তবে আগে হতো। আগে একটা সময় ছিল যখন 2টা 3টা 4টা পর্যন্ত অ্যান্সার থাকতো। আমরা আশা করি না মাল্টিপল অ্যান্সার থাকবে, তারপরও প্রিপেয়ার্ড থাকা উচিত। তোমরা সবাই জানো স্বাদ গ্রহণের সাথে জড়িত দুইটা স্নায়ু হলো ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল, এবং জিহ্বা সঞ্চালনের সাথে জড়িত দুইটা স্নায়ু হলো হাইপোগ্লোসাল এবং গ্লসোফ্যারিঞ্জিয়াল। নেক্সট কুইজ, রেডি এভরিওয়ান? প্রশ্ন হলো, কোন স্নায়ু বিশুদ্ধ সংবেদী? অপশন এ অডিটরি, অপশন বি গ্লসোফ্যারিঞ্জিয়াল, অপশন সি ফেসিয়াল, অপশন ডি ট্রক্লিয়ার। অ্যান্সার এভরিওয়ান, চ্যাট বক্সে সময় 20 সেকেন্ড। এবারে অধিকাংশই সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর অপশন এ অডিটরি। আমরা বলেছিলাম বিশুদ্ধ সংবেদী অর্থাৎ পিওর সেন্সরি নার্ভ তিনটি, অডিটরি, অপটিক এবং নাম্বার 1 অর্থাৎ অলফ্যাক্টরি। আমরা আজকে লেকচারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা টপিক আছে, তবে তার আগে আবারও একটা আইস ব্রেকিং সেশন 2 মিনিটের জন্য। চ্যাট বক্স ওপেন, যদি কারো ছোট ছোট কোনো প্রশ্ন থাকে করতে পারো। টি ব্রেক উইথ কোশ্চেন আনসারিং সেশন, কেউ চাইলে অবশ্যই কানেক্টেড থেকে একটা টি ব্রেক নিতে পারো, এবং কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করতে পারো। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো, সবগুলো করোটিক স্নায়ুর শাখা রয়েছে কিনা? অপটিক স্নায়ু ছাড়া, অপটিক, অলফ্যাক্টরি, এই দুইটা স্নায়ু ছাড়া, সরি আর একটা আছে, অপটিক, অলফ্যাক্টরি এবং হাইপোগ্লোসাল, এই তিনটা স্নায়ু ছাড়া বাকি সবগুলো স্নায়ুরই সাধারণত শাখা রয়েছে। প্রশ্ন এসেছে হাংরি নার্ভ কাকে বলা হয়? হাংরি নার্ভ ভেগাস নার্ভকে বলা হয়, কিছুক্ষণ আগেই বলেছি। ঐচ্ছিক পেশি সংকোচন প্রসারণ কোন অংশ নিয়ন্ত্রণ করে? অনেকক্ষণ আগের প্রশ্ন, সেরেব্রাম। দুইটা উত্তর থাকলে কি করতে হবে? যদি অ্যাবসলিউট দুইটা উত্তর থাকে অবশ্যই দুইটা উত্তর আনসার করে দিয়ে আসতে হবে। মাইক্রোগ্লিয়া এবং নিউরোগ্লিয়া এর মধ্যে পার্থক্য কি? মাইক্রোগ্লিয়া এবং নিউরোগ্লিয়ার মধ্যে পার্থক্য হলো মাইক্রোগ্লিয়া ইজ ওয়ান অফ দ্য টাইপস অফ নিউরোগ্লিয়া, অর্থাৎ নিউরোগ্লিয়ার 4টি প্রকার রয়েছে, তার মধ্যে অন্যতম একটি প্রকার মাইক্রোগ্লিয়া, যেটা ফ্যাগোসাইটোসিসের কাজ করে থাকে। ভেগাস স্নায়ুর অন্য নাম কি বললেন? ভেগাস স্নায়ুর অন্য নাম আছে, সেটা হলো নিউমোগ্যাস্ট্রিক স্নায়ু, কিন্তু এটাকে মজা করে হাংরি নার্ভ ডাকা হয়। রক্তচাপ পড়ে গেলে মস্তিষ্কের কোথায় সংকেত যাবে, পন্স নাকি মেরুলা অবলাঙ্গাটা? খুবই সুন্দর প্রশ্ন। এটা যদিও রক্ত চ্যাপ্টারের সাথে রিলেটেড, তারপরে বলছি রক্তচাপ পড়ে গেলে দুইটা জায়গায় প্রধানত সিগন্যাল যায়, মেরুলা অবলাঙ্গাটা এবং হাইপোথ্যালামাস, তারা বিভিন্ন ভাবে রক্তচাপটা কন্ট্রোল করার চেষ্টা করে। প্যালাটাইন কি? প্যালাটাইন শব্দটার অর্থ হলো তালুতে বিদ্যমান। ফেসিয়াল স্নায়ুর কিছু শাখা আছে যেগুলো মুখের তালুতে থাকে, এই জন্য এটাকে প্যালাটাইন শাখা বলা হয়ে থাকে। হাইপোগ্লোসাল এবং গ্লসোফ্যারিঞ্জিয়ালের মধ্যে ঝামেলা হচ্ছে, অবশ্যই ঝামেলা হওয়ারই জিনিস। হাইপোগ্লোসাল, গ্লোসা শব্দের অর্থ জিহ্বা, হাইপোগ্লোসাল স্নায়ু শুধু জিহ্বাতেই থাকে, এটার কাজ হলো শুধুমাত্র জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রণ করা। অন্যদিকে গ্লসোফ্যারিঞ্জিয়াল, এখানে নামে দুইটা অংশ আছে, গ্লসো মিন্স জিহ্বা, ফ্যারিংস মানে ষড়যন্ত্র, সরি ফ্যারিংস মানে গলবিল। গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু দুইটা জায়গায় থাকে, জিহ্বাতে থাকে, গলবিলে থাকে। এদের প্রধান কাজ জিহ্বাতে স্বাদ গ্রহণ করা, জিহ্বার চলাচল করানো এবং গলবিল সঞ্চালন করা। স্নায়ুগুলোর বিস্তার মনে রাখতে হবে কিনা এটাই লাস্ট প্রশ্ন, এরপরে আমি কোনো প্রশ্ন নিচ্ছি না। স্নায়ুগুলোর বিস্তার মনে রাখতে হবে, কিন্তু সেটা মুখস্থ করে না।
তুমি কিন্তু চাইলেই লজিক্যালি মনে রাখতে পারো। তুমি যদি কাজটা মনে রাখো যে অপটিক স্নায়ু দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারছো যে এটা চোখেই থাকবে, কারণ দর্শন অনুভূতি তো আর কান থেকে যায় না। তুমি যদি মনে রাখো যে ভেগাস স্নায়ুর একটা শাখা আছে কার্ডিয়াক শাখা, কার্ডিয়াক শব্দটা দেখেই তুমি বুঝতে পারছো এটা হার্টে থাকবে। এভাবে বিস্তার যতটুকু মনে থাকে ততটুকুই না, বাকিটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আম, আমরা নেক্সট টপিকে প্রসিড করছি। আমাদের আজকের লাস্ট টপিক সুষুম্না কাণ্ড অথবা স্পাইনাল কর্ড। আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা অংশ আছে, যার প্রধান অংশ মস্তিষ্ক এবং বাকি অংশটা হলো সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড সম্পর্কে জাস্ট 4-5টা ইনফরমেশন প্রয়োজন পড়ে। নাম্বার 1, সুষুম্না কাণ্ড কোথায় থাকে? আমরা মেডুলা পড়ার সময় বলেছিলাম মেডুলার নিচ থেকে সুষুম্না কাণ্ড শুরু হয়। মেরুলার নিচ থেকে সুষুম্না কাণ্ড শুরু হয়ে পুরোটা মেরুদণ্ড জুড়ে বিস্তৃত থাকে। তোমরা অস্থি চ্যাপ্টার যদি পড়ে আসো তোমরা জানবে মেরুদণ্ডের প্রত্যেকটা অস্থিখণ্ডকে কশেরুকা বলা হয়ে থাকে। এই কশেরুকা অথবা ভার্টিব্রার একদম কেন্দ্রস্থলে ভার্টিব্রাল ফোরামেন নামের একটি ছিদ্র আছে। প্রত্যেকটা কশেরুকার ভার্টিব্রাল ফোরামেন গুলোকে যদি আমরা একসাথে জোড়া দিই, তাহলে একটা লম্বা নালী পথ পাওয়া যাবে যাকে ভার্টিব্রাল ক্যানাল বলা হবে। এই ভার্টিব্রাল ক্যানালের ভেতরে সুষুম্না কাণ্ড সুরক্ষিত অবস্থায় থাকে। এবং মস্তিষ্কের সাথে সুষুম্না কাণ্ডের সংযোগটা কোথায়? অলরেডি একবার বলেছি, মস্তিষ্কের মেডুলার সাথে সুষুম্না কাণ্ড সংযুক্ত থাকে। তাহলে মেডুলা থেকে সুষুম্না কাণ্ড নেমে আসে কিভাবে? সেটা অস্থি চ্যাপ্টারে তোমরা পড়েছো। অক্সিপিটাল অস্থির নিচের দিকে ফোরামেন ম্যাগনাম নামের একটি বড় ছিদ্রপথ আছে। এই ছিদ্রপথ দিয়েই মেডুলা থেকে সুষুম্না কাণ্ড নিচের দিকে নেমে আসে। তাহলে এতক্ষণ ধরে আমি জাস্ট দুইটা ইনফরমেশন বলেছি। সুষুম্না কাণ্ড ফোরামেন ম্যাগনাম দিয়ে নেমে আসে এবং সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের ভার্টিব্রাল ক্যানালের ভেতরে অবস্থান করে। আমরা যখন প্রস্থচ্ছেদ করব তখন এরকম একটা ছবি দেখতে পাওয়া যাবে। সুষুম্না কাণ্ডের প্রস্থচ্ছেদে বাইরের দিকে হোয়াইট ম্যাটার, ভেতরের দিকে গ্রে ম্যাটার পাওয়া যাবে। খুব ভালো করে খেয়াল করো, আমার লেজার পয়েন্টারটা এই মুহূর্তে যেখানে আছে, দিস এরিয়া ইজ গ্রে ম্যাটার। দেখো এখানে খুব সুন্দর মার্কিং করা আছে, এবং বাইরের এই এরিয়াটা হোয়াইট ম্যাটার। তোমাদের অনেকেরই মস্তিষ্কের কথা মনে পড়ে যাচ্ছে। মস্তিষ্কের ক্ষেত্রে আর একবার রিকল করো, কোকোনাট থেকে আমরা জেনেছিলাম মস্তিষ্কের বাইরের দিকে হোয়াইট ম্যাটার, ভেতরে গ্রে ম্যাটার থাকে। সুষুম্না কাণ্ডের ব্যাপারটা পুরোপুরি উল্টে গেল, বাইরের দিকে এবারে হোয়াইট ম্যাটার, ভেতরের দিকে এবারে গ্রে ম্যাটার। এবং এই গ্রে ম্যাটারের একদম কেন্দ্রস্থলে খুব সরু একটা নালী পাওয়া যায়। এই নালীটাকে কেন্দ্রীয় নালী বলা হয়। খুব সহজ নাম, কেন্দ্র বরাবর যেহেতু নালী আছে, কেন্দ্রীয় নালী, ইংরেজিতে বলা হবে সেন্ট্রাল ক্যানাল। কাজ কি? আজকের লাস্ট পড়া সুষুম্না কাণ্ডের কাজ কি? সুষুম্না কাণ্ড, এটা আগেই বলেছি, আহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অ্যাক্সেসরি পার্ট। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বেসিক পার্ট মূলত মস্তিষ্ক। এটা অ্যাক্সেসরি পার্ট, অর্থাৎ মস্তিষ্ককে তার কাজগুলো করতে বিভিন্নভাবে হেল্প করে। যেমন খুব সহজ, বুড়ো দাদু দৌড়াবে, দাদু দৌড়ানোর জন্য পায়ের পেশি সংকোচন প্রসারণ করতে হবে, কিন্তু পায়ের সাথে তো মস্তিষ্কের সরাসরি কোনো সংযোগ নেই, অথবা মস্তিষ্কের কোন অংশ তো পায়েও অবস্থান করে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে মস্তিষ্ক থেকে সুষুম্না কাণ্ড হয়ে এই নির্দেশটা পায়ের পেশিতে যেতে হবে। এইভাবে সুষুম্না কাণ্ড আমাদের বিভিন্ন কাজে হেল্প করে। তার সাথে আরেকটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হলো সুষুম্না কাণ্ড বেশ কিছু রিফ্লেক্স কন্ট্রোল করে। রিফ্লেক্স মানে কি? যেটা তুমি চাও বা না চাও ঘটে যাবে। খুব সহজে যদি আমি বলতে চাই, এভাবেই বলা যায়, তুমি চাও বা না চাও যেটা ঘটে যাবে, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্স। কেমন ব্যাপারটা? ব্যাপারটা হলো তোমার হাঁটুর একটু নিচে, দ্যাট মিন্স প্যাটেলার একটু নিচে যদি আমি কোন একটা কিছু দিয়ে হালকা করে ট্যাপ করি, হালকা করে আঘাত করি, তুমি চাও বা না চাও, জেগে থাকো বা ঘুমিয়ে থাকো, সজ্ঞানে থাকো অথবা অজ্ঞানে থাকো, তোমার হাঁটুটা অবশ্যই একটা জার্কিং মুভমেন্ট দেবে, তোমার হাঁটুটা অবশ্যই একটা ঝাঁকুনি দেবে। দ্যাট ইজ কল্ড রিফ্লেক্স। এরকম যত রিফ্লেক্স আছে আমাদের বডিতে, এই সকল রিফ্লেক্স অথবা প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে। সুষুম্না কাণ্ড সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, চ্যাট বক্স ওপেন ফর 1 মিনিট।
ফোরামেন ম্যাগনামটা আবার প্লিজ। ফোরামেন ম্যাগনাম হলো অক্সিপিটাল অস্থির নিচের ছিদ্র। কল্পনা করো তোমার অক্সিপিটাল অস্থির কাছাকাছি বসে আছে মেডুলা অবলাঙ্গাটা, সেখান থেকে সুষুম্না কাণ্ড নামতে হবে। নামবে কিভাবে ছিদ্র না থাকলে? অক্সিপিটাল অস্থির মাঝখানে যে ছিদ্র দিয়ে সুষুম্না কাণ্ড নেমে আসবে, দ্যাট ইজ কল্ড ফোরামেন ম্যাগনাম। রিফ্লেক্সের এক্সাম্পল চাও? রিফ্লেক্সের অনেক এক্সাম্পল আছে। তুমি ধরো তেঁতুল খুব ভালোবাসো, হঠাৎ করে তোমার সামনে কেউ তেঁতুল নিয়ে আসলো, স্বাভাবিকভাবেই তোমার মুখে লালা চলে আসবে, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্স। এই রিফ্লেক্সটা অবশ্য সুষুম্না কাণ্ড কন্ট্রোল করে না, এটা কন্ট্রোল করে মেডুলা অবলাঙ্গাটা। কিন্তু আমাদের হাতে পায়ে যত রিফ্লেক্স আছে এই রিফ্লেক্স গুলো কন্ট্রোল করে সুষুম্না কাণ্ড। কেন্দ্রীয় নালী কি অনেকেই প্রশ্ন করছে। আমি তো বলেছি অলরেডি একবার যে সুষুম্না কাণ্ডের একদম কেন্দ্র বরাবর যে নালীটা আছে, খুব ছোট সরু নালী যে নালীটা দেখতে পাচ্ছি আমরা, এটাই কেন্দ্রীয় নালী। জুওলজি এর কোন চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট? যেটা পড়ছি সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। সুরসুরি কোন স্নায়ুর জন্য লাগে? সুরসুরি সকল সুষুম্না স্নায়ুর জন্য লাগে। সাধারণত আমাদের গলা থেকে শুরু করে, দ্যাট মিনস আমাদের ঘাড় থেকে শুরু করে পা পর্যন্ত এই অংশটা সুষুম্না স্নায়ু কন্ট্রোল করে, এবং ঘাড়ের ওপর পর্যন্ত এবং পেটের ভেতরে কিছু কাজ, বুকের ভেতরে কিছু কাজ, এগুলো করোটিক স্নায়ু কন্ট্রোল করে। তো হাত পায়ে যদি সুরসুরি দাও, এটা সুষুম্না স্নায়ু সুষুম্না কাণ্ডের সাথে মিলে কন্ট্রোল করে। আপাতত লাস্ট কোশ্চেন আমি একটা নিচ্ছি, গ্যাংলিয়া কি? এটাই আজকের লাস্ট কোশ্চেন, বাকি কোশ্চেন আনসারিং সলভ ক্লাসে হবে। গ্যাংলিয়া কি? গ্যাংলিয়া হলো অনেকগুলো নিউরনের কোষদেহের সংযুক্ত অবস্থান। সুষুম্না কাণ্ডের যে গ্রে ম্যাটার দেখলে, গ্রে ম্যাটারে আমরা আগেও বলেছিলাম যে এখানে সাধারণত নিউরনগুলোর কোষদেহ অবস্থান করবে। তো অনেকগুলো নিউরনের কোষদেহ যদি একসাথে অবস্থান করে গ্রে ম্যাটারে, দ্যাট ইজ কল্ড স্পাইনাল গ্যাংলিয়া। আমি আবারও বলছি, সুষুম্না কাণ্ডের যে জায়গাটাতে আমার লেজার পয়েন্ট রেখেছি, এই জায়গাটাতে সাধারণত অনেকগুলো নিউরনের কোষদেহ একসাথে অবস্থান করে। অনেকগুলো নিউরনের একসাথে অবস্থানকে আমরা বলছি গ্যাংলিয়া। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকো সবাই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, তার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ। নাজিম ভাই? জি ভাই, আছে আমি। জি, আমি শেষ করলাম, থ্যাংক ইউ। আপনার যদি কোনো কাজ থাকে আপনি করতে পারেন, আমি শেষ করছি। তোমাদের জন্য লাস্ট একটা পোল আছে, পোলটা দিয়ে সাইন ইন না সাইন আউট? না সাইন ইন না সাইন আউট? তুমি সাইন ইন করবা, ইনে ইনে যাবে না, ইনে যাইয়ে এরপর একটা জিমেইল আইডি হবে, একটা পাসওয়ার্ড যাবে, এরপরে জিমেইলটা দিবা, এই যে আমি তোমার নতুন করে যেটা খুলে দিয়েছি ওইটা দিবা, আর পাসওয়ার্ড হচ্ছে জিমেইল পাসওয়ার্ডটা। ও হ্যাঁ, জুমের পাসওয়ার্ড, এই যে ওই জুমের পাসওয়ার্ড দেখো, তোমার নামে প্রথমত আর দিয়েছি, আর আমার ফোন নাম্বার দিয়ে পরে লাস্টে দিয়েছি, তো ওইটা দিলে এরপরে হচ্ছে তুমি ভিতরে ঢুকে পড়বা। এরপরে ঢোকার পরে ওখানে তোমার নিউ মিটিং, জয়েন, শিডিউল এরকম লেখা থাকবে, এর ওই যে জয়েনে দিতে হবে। এই যাদের নামের আগে কোচিং কোড নাই, সবাই কোচিং কোড দিয়ে আসবা। জয়েনে ক্লিক করতে হবে। এটা করতে আমি যেটা বলছি, এটা শিডিউল খুলে তারপর আচ্ছা বইগুলার জন্য তোমরা শাখায় ফোন দাও, ডাইজেস্ট কবে দিবে শাখায় ফোন দাও, দেখো আসছে কিনা, থাকলে দিয়ে দিবে। যেদিন যাইতে বলবে সেদিন যায় বইগুলো নিয়ে আসবা। জিকের পিডিএফ পরীক্ষার আগে পাবা। মানে শিডিউল তুমি না তৈরি করলে তুমি হচ্ছে তোমার দেখাতে পারবে না, মানে আমি যদি শিডিউল তৈরি না রাখি তাহলে তাড়াতাড়ি ভোট দাও, তাড়াতাড়ি ভোট দাও।
শাওমি বলতেছে কোচিং কোড কি? তোমার মানি রিসিপ্ট দেখো, তোমার মানি রিসিপ্ট দেখো, অথবা অনলাইনে ভর্তি হয়ে থাকলে অনলাইন ফর্মটা দেখো। কাছের শাখায় ফোন করবা কেন? তুমি যেই শাখায় ভর্তি হয়েছো সেই শাখায় ফোন দিবা। জিকে ইংলিশ কবে ক্লাস হবে? জিকে ইংলিশ ক্লাস হবে ভাইয়া, রুটিন গুলো ফলো করবো। আর সবার জন্য একটা মানে কথা হচ্ছে সবাই রুটিন ফলো করবা। কবে ক্লাস, কবে পরীক্ষা, কবে সলভ ক্লাস, সব রুটিনে লেখা আছে, কোন সময়ে কোনটা, সব জিনিস রুটিনে দেওয়া আছে, ওইভাবে ফলো করবা। ওকে, পোল অফ করতেছি আমি। আচ্ছা, না না না, আরেকটা হচ্ছে ইউজার হিসেবে কি কার নাম ব্যবহার করবা? সে মেয়ের নাম দিতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। না 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 না, আমি বলি এটা দুই রকম সিস্টেম। আমি করেছি দেখো,